হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এমডি শাওন হোসেন এবং আজকের এই ভিডিওতে আমি নিয়ে এসেছি অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটি ফুল কোর্স, যা একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সাজানো হয়েছে। আপনি যদি একজন গ্রাফিক ডিজাইন শেখার আগ্রহী ব্যক্তি হয়ে থাকেন কিংবা আপনি নিজেই ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য একদম পারফেক্ট। ভিডিওটা দেখলে আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরের বিভিন্ন টুলস, অপশন, প্রজেক্ট ভিত্তিক কাজ, রিয়েল ওয়ার্ল্ড ডিজাইন প্র্যাকটিস সহ অনেক কিছুই শিখতে পারবেন, সম্পূর্ণ বাংলা ভাষায় ধাপে ধাপে। আর হ্যাঁ, এই চ্যানেলটিতে আপনি প্রতিদিন গ্রাফিক ডিজাইনের টিপস অ্যান্ড ট্রিক্স এবং ফ্রিল্যান্সিং সম্পর্কিত গাইড পেতে থাকবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনো সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে থাকা বেল আইকনটিতেও অন করে দিন যেন আপনি মিস না করেন কোনো ভিডিও। তো দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর ফুল কোর্স। অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করার পর আমাদের সামনে এইরকম একটি অপশন চলে আসবে, যেখানে থাকবে হচ্ছে আমাদের নিউ ফাইল, ওপেন, হোম, লার্ন, এগুলোর কোনটার কি কাজ এবং কি কোন ধরনের কাজগুলো করা হয় এই অপশনগুলো দিয়ে, সেগুলো আমরা ফুললি আজকের ভিডিওতে দেখব। সো এখানে আমাদের ফার্স্টে একটা মেসেজ দিয়েছে, ওয়েলকাম টু ইলাস্ট্রেটর, মানে স্বাগতম স্বাগতম অ্যাডোবি ইলাস্ট্রেটরে। সো আমরা এখান থেকে একটি নিউ প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে ফাইলে যাব। তার আগে আমরা একটু জেনে নেই আমাদের এই অপশনগুলোর কাজ কোনটার কি কাজ। সো এখানে রয়েছে এই যে এই কাজগুলো দেখতেছেন, এগুলো আমাদের পিছনে রিসেন্ট কাজগুলো, রিসেন্ট যেই আপনি কাজগুলো করবেন সেগুলো এখান থেকে দেখতে পারবেন। দেন এখানে হচ্ছে স্টার্ট এ নিউ ফাইল ফার্স্ট, এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ফাইল ক্রিয়েট করতে পারবেন, বাট আমরা এই যে নিউ ফাইল থেকে ফাইলগুলো ক্রিয়েট করে নেব। তারপর এখানে আছে হচ্ছে ফিল্টার, আপনি যেই ফাইলটা রিসেন্ট কাজ করেছেন সেটা এখানে সার্চ করলে ফিল্টার থেকে পেয়ে যাবেন। দেন এখানে আছে গ্রিড, এই যে আমাদের রিসেন্ট ওয়ার্কগুলো আপনি যদি বড় দেখতে চান সেক্ষেত্রে এইরকম দেখতে পারবেন। দেন যদি লাইন আকারে দেখতে চান সেক্ষেত্রেও এখান থেকে গ্রিডটাকে চেঞ্জ করতে পারবেন। ওকে, তারপর আমাদের রয়েছে এটাকে বলে মেনু বার। দেন আমরা এটা যখন ইলাস্ট্রেটর ভিতরে প্রবেশ করব তখন আমরা প্রপারলি জানতে পারবো। দেন এখান থেকে রয়েছে ডিলেট, তারপর ইউর ফাইল, হোম, লার্ন, তারপর ওপেন, নিউ ফাইল। এখানে নিউ ফাইল অ্যান্ড ওপেনের কাজটা হচ্ছে কি, নিউ ফাইল মানে হচ্ছে আমরা একটা নিউ ফাইল ক্রিয়েট করতে পারবো, আর দেন ওপেনের কাজটা হচ্ছে আমরা যদি প্রিভিউ কোনো কাজ করে থাকি রিসেন্টে, সেটা যদি ফাইলটা সেভ করে থাকি সেক্ষেত্রে আমরা এই ওপেন থেকে সেই কাজটা করতে পারবো। ওকে, সো আমি এখন এখান থেকে নিউ একটা ফাইল ক্রিয়েট করব। নিউ একটা ফাইল ক্রিয়েট করার জন্য আমি এই যে নিউ ফাইল এখানে ক্লিক করতে পারি, অথবা এখান থেকে হচ্ছে এই যে এই ফাইলের এখান থেকে নিউ, দেন এই যে নিউতেও ক্লিক করে আমরা ফাইল একটা ক্রিয়েট করতে পারি, অথবা আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করি সেক্ষেত্রে আমরা এই যে নিউ ডকুমেন্টের অপশনটা চলে আসবে। ওকে, সো আমাদের এখন একটা নিউ ডকুমেন্টের অপশনটা চলে আসছে। তারপর এখানে আছে রিসেন্ট, আপনি যেই রিসেন্ট যেই সাইজগুলো ক্রিয়েট করবে, ডকুমেন্টগুলো ক্রিয়েট করবেন সেগুলো এখানে শো করবে। আর তারপর হচ্ছে এখানে আছে সেভ, তারপর এখানে আপনারা বিভিন্ন ধরনের মোবাইলের সাইজ পেয়ে যাবেন, তারপর আছে ওয়েবের সাইজ পাবেন, তারপর আছে প্রিন্টের বিভিন্ন ধরনের সাইজ পেয়ে যাবেন, A4, লেটার, লিগাল, A3, B3, এরকম সাইজ পেয়ে যাবেন। দেন যারা ফিল্ম অ্যান্ড ভিডিও নিয়ে কাজ করেন তারা এখান থেকে ফিল্ম অ্যান্ড ভিডিওর সাইজ পেয়ে যাবেন, অ্যান্ড আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনের সাইজ আছে। দেন এখান থেকে মোর টেমপ্লেট আছে। সো আমি এখান থেকে এখন একটা ফাইল ক্রিয়েট করব, সেটা হচ্ছে ধরেন আমি এখান থেকে 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল করব। তার জন্য আমার এটা রিসেন্ট দেয়া আছে। আমি যদি এখান থেকে প্রিন্টে গিয়ে 1000 পিক্সেল বাই 1000 পিক্সেলের একটা ফাইল সাইজ ক্রিয়েট করতে যাই, সেক্ষেত্রে আমাদের এখান থেকে যদি ধরেন আমি A4টা নিলাম, হ্যাঁ, A4 এর মেজারমেন্ট হচ্ছে এখানে পয়েন্ট দেয়া আছে, বাট তার আগে আমরা একটু জেনে নিব পেজ ডিটেলসের কাজটা কি। ওকে, সো পেজ ডিটেলস হচ্ছে এখানে আমরা যদি একটা ফাইল ক্রিয়েট করব, ধরেন আমি এখান থেকে নিলাম, এখানে আমরা ফাইলের নামটা দিতে পারবো, ফাইলের নামটা দিলাম। ওকে, আমি এখানে পেজ ডিটেলসে ফাইলের নামটা দিলাম অ্যাডোবি ইলাস্ট্রেটর বেসিক টু অ্যাডভান্স। সো এখান থেকে তারপর উইড অ্যান্ড হাইট আছে, তারপর এখান থেকে আমাদের ওরিয়েন্টেশন আছে, আর্টবোর্ড আছে। সো এখন আমাদের এখান থেকে আমরা সাইজটা দিতে পারবো, বাট এখানে তার আগে আমরা দেখি এখানে আমাদের পয়েন্ট করা আছে, পয়েন্টের পাশে আমরা দেখতে পারবো একটা অ্যারো আছে। এই অ্যারোতে যদি ক্লিক করি সেক্ষেত্রে আমরা পিক্সেল পাবো, পয়েন্ট পাবো, পিকাস পাবো, ইঞ্চি, ফিট, অ্যান্ড দেন আরও এক্সট্রা অনেক সাইজ আছে। সো এখান থেকে ধরেন আমি কাজ করব পিক্সেলে। সো পিক্সেলে কাজ করার জন্য আমরা পিক্সেলটা সম্পর্কে আরেকটু বিস্তারিত জানবো। সো এখানে পিক্সেল অ্যান্ড ইঞ্চিটা হচ্ছে ধরেন এখানে A4 এর মেজারমেন্ট হচ্ছে 8.2677, দেন হচ্ছে 11.69। সো এটা হচ্ছে আমাদের A4 এর মেজারমেন্ট। তারপর হচ্ছে ধরেন আমি এখান থেকে যদি পিক্সেলে দেই, পিক্সেলে দিয়ে আমি এখানে হচ্ছে 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল একটা সাইজ ক্রিয়েট করব। 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল সাইজ হচ্ছে মূলত হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের ক্ষেত্রে। আমি এখান থেকে 1000 পিক্সেল বাই
1000 পিক্সেল দিলাম। দেন হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য আমরা কোনো ধরনের ব্লিড নেই না। সো এখান থেকে হচ্ছে আমি পিক্সেল দিলাম অ্যান্ড ওরিয়েন্টেশনটা এইভাবেই রাখলাম। আর্টবোর্ড, এখান থেকে আপনি ধরেন 2টা আর্টবোর্ড প্রয়োজন, সেক্ষেত্রে আপনি 2টা আর্টবোর্ড নিতে পারবেন। আবার যদি ধরেন আপনার 3টা প্রয়োজন, সেক্ষেত্রে এখান থেকে 3টা নিতে পারবেন। দেন আমার একটাই প্রয়োজন, আমি এখান থেকে একটা নিলাম। তারপর ব্লিডের অপশনটা হচ্ছে আমরা যখন প্রিন্ট মিডিয়া নিয়ে কাজ করি তখন আমরা এই ব্লিডটা ইউজ করি। সো ব্লিডের এখানে হচ্ছে টপ, বটম, লেফট অ্যান্ড রাইট। সো ব্লিডের এইখানে আমরা যেই অপশনটা টপ দেখতে পারতেছি, যদি আপনি এখানে 0.125 দেন ব্লিড, ধরেন আমি এখানে এটা তো 0.125 আমাদের কাজ করবে ইঞ্চির সময়। দেন আমরা ফাইলটা ক্রিয়েট করতেছি পিক্সেলে। দেন এখান থেকে আমি যদি 10 দেই, সো দেখেন এখানে আমার শুধু টপে হয়েছে। হ্যাঁ, এখানে আমার টপে শুধু 10 পিক্সেল ব্লিড হয়েছে, বাট এখানে আমার এই যে বটম আছে, লেফট আছে, রাইট আছে, এই 3টাতে হয় নাই। দেন আমি যদি এই যে 10 পিক্সেল একবার লিখবো, দেন এই সবগুলোতে আসে, সেক্ষেত্রে আমি এখান থেকে লিঙ্ক করে দিব। দেখেন এখান থেকে আমি যখন লিঙ্ক করে দিয়েছি, সো সেক্ষেত্রে আমার সবগুলোতে 10 পিক্সেল করে চলে আসছে। আর মূলত আমাদের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনে আমাদের কোনো ধরনের ব্লিডের প্রয়োজন নেই। সো ব্লিডের প্রয়োজন হয় যখন আমরা প্রিন্ট মিডিয়া নিয়ে কাজ করি, প্রিন্ট করা আমাদের অনেক প্রিন্ট মেশিনে অনেকটা ডিজাইনের কেটে যায়, সেক্ষেত্রে আমাদের ব্লিড মানে সেফ লাইনটা নিয়ে তারপর ব্লিড নিয়ে কাজ করতে হয়, তাহলে আমাদের ডিজাইনের কোনো প্রকার ক্ষতি হয় না। সো এখান থেকে আমি পুরোটা 0 করে দিলাম। এখান থেকে আমি এই যে ব্লিডটাকে 0 করে দেন লিঙ্ক করে দিলাম, আমার সবগুলো কি হয়েছে 0 হয়ে গেছে। ওকে, তারপর আছে অ্যাডভান্স অপশন। অ্যাডভান্স অপশনের আপনাদেরটা এরকম থাকবে, আপনারা অ্যাডভান্স অপশনের এই অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পর এখানে চলে আসবে কালার মোড। দেন এখানে কালার মোডের এখানে আছে CMYK অ্যান্ড RGB। CMYK কালারটা অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউজ করা হয় মূলত আমরা যখন বিভিন্ন ধরনের প্রিন্ট মিডিয়া নিয়ে কাজ করি, যেমন বিভিন্ন ধরনের আছে বিজনেস কার্ড, আইডি কার্ড, ফ্লায়ার ডিজাইন, পোস্টার ডিজাইন, লেটার হেড ডিজাইন, ব্রোশিয়ার ডিজাইন, এরকম যত ধরনের প্রিন্ট মিডিয়া কাজ আছে তখন আমরা CMYK নিয়ে কাজ করি। CMYK কালার মোডটা অনেকটা হাই রেজুলেশনের, এইটা হচ্ছে যতই জুম করি আমরা সেটা ফেটে যায় না। RGB হচ্ছে ডিজিটাল মিডিয়ার জন্য। ডিজিটাল মিডিয়া হচ্ছে যেমন আমরা কম্পিউটার, মোবাইল স্ক্রিন এবং ওয়েবে যেই সব ধরনের ডিজাইনগুলো দেখে থাকি সেগুলো মূলত RGB কালার মোড দ্বারা করা হয়। যেহেতু আমার এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট, সেটা হচ্ছে ডিজিটাল মিডিয়ার, সো সেক্ষেত্রে আমি RGB কালার মোডটা রাখলাম। ওকে, তারপর হচ্ছে রাস্টার ইফেক্ট। এখান থেকে আপনি যদি আপনার এটা হচ্ছে হাই রেজুলেশনে আছে 300 ppi, আপনি যদি ধরেন আপনার ডিজাইনটা অনেক হাই কোয়ালিটিতে দেখতে চান, সেক্ষেত্রে আপনি 300 ppi রাখতে পারেন, অথবা মিডিয়াম 150 রাখতে পারেন, অথবা স্ক্রিন 72 রাখতে পারেন। সো আমার এটা যেহেতু স্ক্রিনের জন্য, ডিজিটাল মিডিয়ার জন্য, সো আমি 72 ppi রেখে এখান থেকে প্রিভিউ মোডটা ডিফল্টই থাকবে, মোড সেটিং এইরকমই থাকবে। দেন যদি ক্রিয়েটে ক্লিক করি, তাহলে আমাদের এই যে ক্রিয়েটে ক্লিক করলাম, তাহলে আমাদের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের একটা অপশন চলে আসছে। ওকে, সো আপনাদের এইরকম থাকবে না, আপনাদের কিছুটা এইরকম থাকবে। আমি দেখাই দিই উইন্ডো থেকে। আপনাদের ইলাস্ট্রেটর ওপেন করার পর কিছুটা এইরকম থাকবে, এখানে কোনো অপশনই থাকবে না, দেন আপনাদের নিয়ে আসতে হবে। সো আমরা এই অপশনগুলোই জানবো যে বেসিক থেকে কিভাবে আমাদের এই অপশনগুলো আমরা দেন ইলাস্ট্রেটরে সাজাবো। সো আমাদের কিন্তু এখানে কিছুই না, আমাদের এই টুলসগুলো এতগুলো থাকবে না, এখানে অল্প কয়েকটা টুলস থাকবে। সেক্ষেত্রে আমরা এই টুলসগুলো প্রপারলি আনার জন্য আমরা ফার্স্টে চলে যাব, এইটাকে বলে মেনু বার। দেন এখানে আমরা একটা কন্ট্রোল বার আনতে হবে, এইটাকে বলে টুলস বার। সো আর এইটাকে বলে আর্টবোর্ড। ওকে, সো এইটাকে বলে মেনু বার, এখানে আছে কন্ট্রোল প্যানেল, আর এইটা হচ্ছে টুলস বার, এটাকে বলে আর্টবোর্ড। সো আমাদের এখন কন্ট্রোল প্যানেলটা নিয়ে আসতে হবে। কন্ট্রোল প্যানেলটা আনার জন্য আমরা চলে যাব উইন্ডোতে। দেন আমরা এখান থেকে একটু নিচে আসলেই দেখতে পারবো এখানে কন্ট্রোল নামে একটা অপশন আছে। সো এই যে কন্ট্রোলের উপর যদি আমি ক্লিক করি, দেখেন আমার এখানে কন্ট্রোল প্যানেলটা চলে আসছে। সো এরপর আপনাদের ডিফল্ট থাকবে, যারা অ্যাডোবি ইলাস্ট্রেটর আগে থেকে কাজ করেছেন তারা অবশ্যই বিষয়টা জানেন, আর যারা একেবারেই ফার্স্টে অ্যাডোবি ইলাস্ট্রেটর ইনস্টল করছেন তাদের হচ্ছে এইরকম থাকবে। আমাদের এখান থেকে টুলস বার থেকে আপনাদের এইরকম বেসিক এই অল্প কয়েকটা টুলস থাকবে, এটাকে আমাকে অ্যাডভান্স করতে হবে। তার জন্য চলে যাব উইন্ডো মেনুতে, দেন এখান থেকে টুলস বারের উপর ক্লিক করব, দেন এখান থেকে বেসিক থেকে আমরা অ্যাডভান্স করে দেব। এখন দেখেন আমার এখানে অনেকগুলো টুল চলে আসছে কাজ করার মতো। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এটাকে বলে মেনু বার, এটাকে কন্ট্রোল প্যানেল, দেন এটাকে আর্টবোর্ড, এটাকে হচ্ছে টুলস বার। ওকে, আমরা আজকের এই ভিডিওতে দেখব মূলত এখান থেকে এই টুলসগুলোর কোনটার কি কাজ, সম্পূর্ণ বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত দেখব।
ওকে, আপনাদের এইগুলো থাকবে না এখানে, ধরেন পাথফাইন্ডার, সোয়াস, অ্যালাইন, ক্যারেক্টার, গ্রেডিয়েন্ট, কালার, এগুলো হচ্ছে আপনাদের এক একটা কাজের সুবিধার্থে আপনারা যখন কাজ করবেন, ধরেন আমার এখানে পাথফাইন্ডারটা আমার নাই বা সোয়াসটা নাই। সো এখান থেকে হচ্ছে আমি যখন আমার সোয়াসটা কাজে লাগবে অথবা পাথফাইন্ডারটা কাজে লাগবে, সেক্ষেত্রে আমরা সবগুলো পেয়ে যাব উইন্ডোতে। আমি চলে গেলাম উইন্ডোতে, দেন এখান থেকে আমার পাথফাইন্ডারটা কোথায় আছে সেখান থেকে আমি পাথফাইন্ডারটা নিয়ে নেব। ওকে, ধরেন আমার এখান থেকে সোয়াসটা প্রয়োজন, দেন পাথফাইন্ডারটা প্রয়োজন। এই যে এখানে আমরা পেয়ে যাব, পাথফাইন্ডার উপর ক্লিক করলাম, আমার এই যে পাথফাইন্ডারটা অপশনটা চলে আসছে। তারপর আমি এভাবে আমার নিজের মতো সাজিয়ে নেব। আমি এখান থেকে ক্লিক করে এই যে এখানে এনে ছেড়ে দিলাম। সো আমার পাথফাইন্ডারটা অ্যাড হয়ে গেছে। ধরেন আমার সোয়াসটা প্রয়োজন, সেক্ষেত্রে উইন্ডোতে যাব, এখান থেকে আমরা পেয়ে যাব এই যে সোয়াসটা পাওয়ার পর আমি আবার ধরেন আমার সোয়াসটা এখানে অ্যাড করে দিতে পারবো। ওকে, এভাবে করে আমাদের কাজের সুবিধার্থে আমরা সবগুলো টুলস উইন্ডোতে পেয়ে যাব, দেন ওখান থেকে এনে এনে আমরা এভাবে করে সাজাই দিব। ওকে, তাহলে এখন আমরা কাজ দেখতে পারি। যেমন এখানে হচ্ছে এটা ফার্স্টে এটাকে বলে সিলেকশন টুল। আমাদের মূলত অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করার জন্য সিলেকশন টুলটা কি ব্যবহার করা হয়। সো সিলেকশন টুলের কিবোর্ড শর্টকাট কমন হচ্ছে কি ভি। আমরা যদি কিবোর্ড থেকে ভি প্রেস করি, সেক্ষেত্রে আমাদের সিলেকশন টুলটা সিলেক্ট হয়ে যাবে। সো এখন সিলেকশন টুলের কাজটা কি, ধরেন আপনি এখানে একটা শেপ ক্রিয়েট করলেন বা একটা ডিজাইন করলেন, আপনি করলেন, এখন এইটাকে আপনার সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি অন্য কোনো টুলস দিয়ে সিলেক্ট করতে পারবেন না। ধরেন আপনি রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে এইটাকে কিন্তু সিলেক্ট করতে পারবেন না বা কোনো দিকে মুভ করতে পারবেন না। সেক্ষেত্রে আমাদের এই যে সিলেকশন টুল দিয়ে আমরা কাজ করতে পারবো, এটাকে কোনো দিকে মুভ করার জন্য বা এখানে অ্যাঙ্গেল থেকে এখানে বড় করার জন্য রেশিও মেনটেন করে। সো এইগুলো কিন্তু মুভ করতে বা এই দিকে আনতে লেফট রাইট টপ বটমে যেগুলো আমরা আনতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের সিলেকশন টুলটা ইউজ হয়। ওকে, তাহলে আমরা আশা করি সিলেকশন টুলের কাজটা বুঝতে পারছি যে কোনো দিকে একটা ডিজাইনকে বা একটা শেপকে মুভ করার জন্য আমাদের সিলেকশন টুলটা ইউজ হয়। ওকে, তারপর আমাদের হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলের এখানে আমরা সিলেকশন টুলের পাশেই পেয়ে যাব ডিরেক্ট সিলেকশন টুল, দেন তার ভিতরে পাবো গ্রুপ সিলেকশন টুল। ওকে, সো ডিরেক্ট সিলেকশন টুলের কিবোর্ড শর্টকাট কমন হচ্ছে এ। আপনি ধরেন এখান থেকে রেক্টেঙ্গেল টুলে আসেন, আপনি যদি কিবোর্ড থেকে এ প্রেস করেন, আপনারা এখানে একটু খেয়াল করবেন, কিবোর্ড থেকে যদি আপনি এ প্রেস করেন, সেক্ষেত্রে দেখেন আমার এই যে ডিরেক্ট সিলেকশন টুলে নিয়ে আসছে। ওকে, ডিরেক্ট সিলেকশন টুলের পাশে আমরা এই যে ছোট একটা অ্যারো দেখতে পাবো। হ্যাঁ, তার মানে এই অ্যারোর মানি হচ্ছে আমাদের ভিতরে আরো টুলস আছে। এই যে পেন টুলের পাশে একটা অ্যারো আছে, এটার মানি হচ্ছে আমাদের ভিতরে কোনো টুলস আছে। সো দেন আমি যদি এইটার ডিরেক্ট সিলেকশন টুলের উপর মাউসের কার্সার এনে যদি রাইট ক্লিক করি, সেক্ষেত্রে দেখতে পারবেন যে ডিরেক্ট সিলেকশন টুলের নিচে আছে কি গ্রুপ সিলেকশন টুল। ওকে, সো এখান থেকে আমি ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম। ডিরেক্ট সিলেকশন টুলের মেবি কাজটা কি, ডিরেক্ট সিলেকশন টুলের কাজটা হচ্ছে ধরেন আপনি একটা কর্নারকে আপনি এই দিকে আনতে চান, শুধু বাকি তিনটা কর্নার এই পজিশনেই থাকবে, দেন শুধু এই কর্নারটা এইখানে চলে আসবে। সো সেক্ষেত্রে আমি এটাকে আগে স্ট্রোকটা অফ করে দেই। ওকে, সো এখন আমার প্রয়োজন যে এই তিনটা কর্নার একই থাকবে, বাট শুধু এই কর্নারটা এই দিকে চলে আসবে। সেক্ষেত্রে আমরা এখানে এই ডিরেক্ট সিলেকশন টুল উপর রাইট ক্লিক করলাম, অথবা কিবোর্ড থেকে এ প্রেস করে আমরা ডিরেক্ট সিলেকশন টুলটা নিতে পারি। ওকে, আমি ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, দেন শুধু এই কর্নারটাকে আমার যদি এদিকে আনতে হয়, তাহলে আমাকে শুধু এই কর্নারটাকেই সিলেক্ট করতে হবে। আমি মাউসের লেফট বাটন ড্র্যাগ করে শুধু এই কর্নারটাকে সিলেক্ট করলাম, দেন এখান থেকে আমি এইটাকে ড্র্যাগ করে মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। দেখেন শুধু আমার এইটা এখানে চলে আসছে। ওকে, দেন আমি যদি হচ্ছে শুধু এই কর্নারটাকে এদিকে আনতে চাই বা এই কর্নারটাকে এদিকে আনতে চাই, তাহলে আমাদের এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে দেন এখান থেকে আমরা এইদিকে এটাকে মুভ করতে পারি। ওকে, তারপর রয়েছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা আরো একটা কাজ করতে পারি। যখন আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ফুল শেপটাকে সিলেক্ট করব, তখন আমার এই যে চার কর্নারে ছোট করে একটা ফোঁটা চলে আসছে, এটাকে আমরা কার্ভ বলে থাকি। তখন এইটার উপরে যদি আমি মাউস নিয়ে লেফট বাটন ড্র্যাগ করি, দেখেন এটা কি হচ্ছে, কার্ভ হয়ে যাচ্ছে। ওকে, তারপর শুধু আমি ধরেন একটা কর্নারকে কার্ভ করার জন্য যদি আপনি একটা কর্নারকে সিলেক্ট করে এখান থেকে ড্র্যাগ করেন, একটা কর্নারকে সিলেক্ট করে যদি ড্র্যাগ করেন, সেক্ষেত্রে দেখেন একটা কর্নারই কার্ভ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি যে ডিরেক্ট সিলেকশন টুলের কাজটা কি। ওকে, তারপর আমাদের ডিরেক্ট সিলেকশন টুলের ভিতরে রয়েছে গ্রুপ সিলেকশন টুল। ওকে, গ্রুপ সিলেকশন টুলের কাজটা কি, আমাদের গ্রুপ সিলেকশন টুলের কাজটা কি, এখান থেকে যদি আমি গ্রুপ সিলেকশন টুল নেই, এর আগে আমাদের ফার্স্টে 4 থেকে 5টা শেপ ক্রিয়েট করে নিব। শেপ ক্রিয়েট করার জন্য এখান থেকে আমি রেক্ট্যাঙ্গেল টুলটা নিলাম, দেন এখান থেকে হচ্ছে আমি 4 থেকে 5টা শেপ ক্রিয়েট করে নিছি। ধরেন আমি এখান থেকে 4টা শেপ ক্রিয়েট করে নিছি, এই শেপগুলোর আলাদা আলাদা কালার দিয়ে দিব। আমি এখান থেকে আলাদা আলাদা শেপগুলোর কালার দিয়ে দিচ্ছি।
ওকে, এখন আমাদের এই শেপগুলোর আলাদা আলাদা কালার দিয়ে দিছি। দেন এখন আমি এই যে সিলেকশন টুল দিয়ে সবগুলোকে সিলেক্ট করে, সবগুলো শেপকে সিলেক্ট করে এখান থেকে যদি মাউসের রাইট বাটন ক্লিক করি, সেক্ষেত্রে আমরা এখানে গ্রুপ নামে একটা অপশন দেখতে পারবো। সো এখান থেকে যদি আমি গ্রুপে ক্লিক করি, দেখেন এখন আমার যেটার থেকেই আমি মুভ করতেছি সিলেকশন টুল দিয়ে, সেক্ষেত্রে আমার কিন্তু সবগুলো 4টা শেপই মুভ হইতেছে। এখন আমার প্রয়োজন, যখন আপনি অনেকগুলো ডিজাইন নিয়ে কাজ করবেন, অনেক প্রজেক্ট নিয়ে কাজ করবেন, তখন ওই প্রজেক্টটাকে ধরেন আপনি গ্রুপ করে দিয়েছেন, এখন আপনার এই একটা অপশন, একটা শেপকে আপনার সিলেক্ট করতে হবে। এখন আমি একটা শেপকে সিলেক্ট করার জন্য আমি এখান থেকে চলে যাব ডিরেক্ট সিলেকশন টুল। দেন আমার এই শেপটা প্রয়োজন, আমি এই শেপটার উপর ক্লিক করতে পারবো। শুধু এই শেপটার উপর একটা ক্লিক করলে শুধু এই শেপটা সিলেক্ট হবে। দেন এই শেপটাকে আমি মুভ করতে পারবো, আর এই শেপটাকে আমি হচ্ছে কালার চেঞ্জ দিতে পারবো। ওকে, এখন দেখেন আমি যদি ডিরেক্ট সিলেকশন টুল না ইউজ করি, তাহলে আমার সবগুলো আবার মুভ হয়ে যাচ্ছে। আমি সবগুলো কিন্তু আবার মুভ করতে চাচ্ছি। ধরেন এখন আমার শুধু এখান থেকে আনগ্রুপ করা ছাড়া আমরা কিন্তু এই কাজটা করতে পারবো না। ওকে, এখন আমরা আনগ্রুপ করা ছাড়া এই কাজটা করার জন্য আমরা ডিরেক্ট সিলেকশন টুলটাকে ইউজ করতে পারি। ধরেন আমার এই যে রেড, এইটাকে আমি কালার চেঞ্জ দিব, সেক্ষেত্রে আমার কিন্তু সবগুলো সিলেক্ট হয়ে গেছে। আর আমি যদি এখান থেকে কালার দেই, সেক্ষেত্রে আমার সবগুলোর কালারই চেঞ্জ হবে। বাট আমি চাচ্ছি শুধু এই যে রেড কালারটাকে, ডার্ক রেড কালারটাকে আমি একটা কালার চেঞ্জ দেবো। সেক্ষেত্রে আমি এখান থেকে গ্রুপ সিলেকশন টুলটা নিলাম, এই রেডের উপর ক্লিক করলাম। সো তারপর হচ্ছে আমি এখান থেকে কালারটা চেঞ্জ দিতে পারবো। ওকে, তাহলে আশা করি আমরা বুঝতে পারছি যে ডিরেক্ট সিলেকশন টুলের কাজটা কি। ওকে, তারপরে আমাদের রয়েছে এখান থেকে ম্যাজিক অন টুল। ওকে, আমাদের এই ম্যাজিক অন টুলের কাজটা কি? ম্যাজিক অন টুলের কাজটা দেখার জন্য আমি এখান থেকে হচ্ছে আগে তারপর আবার শেপ ক্রিয়েট করে নেই। এখান থেকে আমার 4টা শেপ আছে, এই 4টা শেপ দিয়ে আমি হচ্ছে ম্যাজিক অন টুলের কাজটা দেখবো। ওকে, ধরেন আমি এখান থেকে আরো শেপ ক্রিয়েট করে নিছি। এখান থেকে এইটার কালার দিলাম হচ্ছে গিয়া, ধরেন এখান থেকে বিভিন্ন ধরনের কালার অ্যাপ্লাই করে দিচ্ছি আমি। ওকে, এখন আমি আবার সবগুলোকে রাইট ক্লিক করে এখান থেকে গ্রুপ করে দিলাম। এখন আমার প্রয়োজন হচ্ছে ধরেন এই যে শুধু এই শেপটা আর হচ্ছে এই শেপটা, পিঙ্ক কালার, এই দুইটা শেপ। সো সেক্ষেত্রে আমি যদি এখান থেকে ম্যাজিক অন টুল নিয়ে শুধু পিঙ্ক কালার উপর ক্লিক করি, তাহলে দেখতে পারবেন এই যে পিঙ্ক কালার, এই দুটো শুধু সিলেক্ট হচ্ছে। এখন যদি আমি ক্লিক করি, এখান থেকে যদি আমি কালার চেঞ্জ দেই, সেক্ষেত্রে দেখতে পারবেন শুধু আমার এই যে যেটা পিঙ্ক কালার ছিল ওইটারই কালার চেঞ্জ হচ্ছে, বাট বাকিগুলো সেম থাকতেছে। ওকে, দেন আমি যদি আবার হচ্ছে এখান থেকে গ্রিন শেপের উপর ম্যাজিক অন টুলটা নিয়ে ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের শুধু গ্রিন দুইটা সিলেক্ট হয়েছে, বাট হচ্ছে এখান থেকে আমি কালার আবার চেঞ্জ দিতে পারতেছি। ওকে, আমাদের ম্যাজিক অন টুলের কাজটা হচ্ছে মূলত আমরা বিভিন্ন ধরনের একই কালারের আমাদের এই আর্টবোর্ডের ভিতরে এক কালার যতগুলো শেপ আছে, শুধু যদি আমি ওই কালার উপর ক্লিক করি, তাহলে আমার সবগুলো শেপগুলো সিলেক্ট হয়ে যাবে। আমাদের যতগুলো এক ধরনের কালার আছে সবগুলো কি হচ্ছে ম্যাজিক অন টুল দিয়ে আমি সিলেক্ট করতে পারবো। ওকে, তারপরে আমাদের রয়েছে ল্যাসো টুল। ল্যাসো টুলের কাজটা কি? সো এইটাকে আমি আবার আনগ্রুপ করে দিলাম। ল্যাসো টুলের কাজ হচ্ছে ধরেন আপনি এখান থেকে এইটাকে আমি এই কালারটা অ্যাপ্লাই করে দেই। ওকে, আপনি ধরেন এই কয়েকটা শেপের ভিতর থেকে আপনি এইটাকে আর এইটাকে শুধু সিলেক্ট করবেন। সেক্ষেত্রে আমি এখান থেকে যদি ল্যাসো টুলটা নিয়ে এইভাবে ড্র্যাগ করে যদি শুধু এই শেপটাকে এরিয়ার ভিতরে এনে দেয়, তাহলে আমার এই শুধু এই শেপ দুটো সিলেক্ট হয়েছে। আর আমি এখান থেকে এই শেপ দুইটোর কালারটাও কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। এই যে দেখেন আমার কালারটা কিন্তু চেঞ্জ হইতেছে। ওকে, সো আমরা কি করতে পারি, মূলত ল্যাসো টুল দিয়ে আমরা বিভিন্ন ধরনের শেপ এরকম করে ড্র্যাগ করে তারপরে সিলেক্ট করতে পারি। এই যে এরকম করে ড্র্যাগ করে আমরা মূলত এই যে শেপ দুইটা, এই যে আমাদের এই শেপ দুইটা সিলেক্ট হয়ে গেছে, এই দুইটার আমরা কালার চেঞ্জ দিতে পারবো। ওকে, সো এখান থেকে ধরেন আমি এই যে লাইট কালারটা দিলাম, আমার এই দুইটা কালার চেঞ্জ হয়ে গেছে। ওকে, তাহলে আমরা মূলত ল্যাসো টুল দিয়ে বিভিন্ন ধরনের শেপকে সিলেক্ট করে কালার অ্যাপ্লাই করতে পারি। ওকে, তারপরে আমাদের রয়েছে কি পেন টুল। পেন টুলটা কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আমাদের পেন টুলটা কিন্তু ইউজ হয়ে থাকে। আমরা পেন বলতে বুঝি যেমন আমরা খাতায় লেখার সময় আমরা একটা পেন ইউজ করি, দেন আমাদের এই সফটওয়্যারে বিভিন্ন ধরনের আঁকাঝোঁকা করার জন্য আমাদের এখান থেকে পেন টুলটাকে ইউজ করতে পারবো। ওকে, পেন টুলটার উপরে যদি আমি রাইট ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের এখানে অনেকগুলো টুল চলে আসবে। আর পেন টুলের কিবোর্ড শর্টকাট কমন হচ্ছে পি। আমরা যদি কিবোর্ড থেকে সিলেকশন টুলে থাকা অবস্থায় যদি কিবোর্ড থেকে পি প্রেস করি, সেক্ষেত্রে আমাদের পেন টুলে নিয়ে আসবে। ওকে, পেন টুলের কাজটা হচ্ছে মূলত আপনি ধরেন একটা শেপ ক্রিয়েট করার জন্য ফার্স্টে এখানে একটা ক্লিক করতে হবে। তারপর হচ্ছে আপনাদের হাতে দেখেন এখানে পেন টুলের সাথে একটা লাইন কিন্তু পেন টুলকে ছাড়তেছে না। সো এখান থেকে যদি আপনি আরেকটা ক্লিক করেন, এই যে এখানে একটা ক্লিক করেন, সেক্ষেত্রে আপনার এখানে একটা লাইন ড্র হয়ে গেছে। আবার যদি আপনি এখানে একটা ক্লিক করেন, তাহলে এখানে একটা লাইন ড্র হয়ে গেছে। তারপর যদি এখানে একটা ক্লিক করেন, এখানে একটা লাইন ড্র হয়ে গেছে। এরকম করে আপনি কিন্তু পেন টুল দিয়ে বিভিন্ন ধরনের
শেপ ক্রিয়েট করতে পারেন। তারপর এটাকে যদি আমি ফিল কালার দিই, দেখেন এটা আমার একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। ওকে, পেন টুল দিয়ে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের শেপ ক্রিয়েট করতে পারি। এখান থেকে হচ্ছে ধরেন আমি পেন টুলটা আবার নিলাম, এখানে একটা ক্লিক করলাম, দেন এইখানে ক্লিক করে মাউসের কার্সরটা না ছেড়ে যদি আমি একটু ড্র্যাগ করি তাহলে আমাদের এটা আমরা এইভাবে করে কার্ভ করতে পারবো। দেন আবার হচ্ছে যদি আমার এই মাউসের সাথে যেটা লেগে আছে, দেন এই অ্যাঙ্করে যদি ক্লিক করে আমি আবার যদি এই পয়েন্টটাতে এনে একটু ড্র্যাগ করি, সেক্ষেত্রে এখানে একটু মুভ হবে। আবার যদি এই অ্যাঙ্করে এনে যদি আমি একটু ড্র্যাগ করি, সেক্ষেত্রে আমাদের এইরকম একটু মুভ হবে। ওকে, আমরা পেন টুল দিয়ে বিভিন্ন ধরনের কাস্টম শেপ কিন্তু ক্রিয়েট করে নিতে পারি। ওকে, পেন টুলের বিষয়টা আশা করি বুঝতে পারতেছেন। বিভিন্ন ধরনের আপনি শেপ ক্রিয়েট করতে পারবেন ড্র্যাগ করে, একটু প্র্যাকটিস করবেন, সেক্ষেত্রে আপনাদের পেন টুলটা হয়ে যাবে। দেন পেন টুলের উপর রাইট ক্লিক করার পর আছে আমাদের অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। ওকে, তার আগে আমি এখান থেকে হচ্ছে একটা শেপ ক্রিয়েট করে নিই। এখান থেকে একটা শেপ ক্রিয়েট করে নিছি, আমি এটাকে একটু রোটেট করে দেই, রোটেট করে দিলাম। ওকে, ধরেন আমাদের এই যে কর্নারে যেই ইয়াগুলো দেখতেছেন এইগুলোকে মূলত বলে অ্যাঙ্কর পয়েন্ট টুল। এই যে এইগুলোকে বলি আমরা অ্যাঙ্কর পয়েন্ট। সো এখন আমাদের একটা শেপে অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে 4টা। এখন আমাদের এখানে লেখাই আছে যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, মানে এই টুলটা দিয়ে আমরা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবো। সো এখান থেকে আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে যদি আমি এইখানে একটা ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে আমার এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেছে। আবার যদি আমি এইখানে একটা ক্লিক করি তাহলে আমার এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেছে। আবার যদি আমি এখানে একটা ক্লিক করি, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেছে। এখানে একটা ক্লিক করলে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেছে। আমার কিন্তু ডিফল্ট এই 4 কর্নারের 4টা অ্যাঙ্কর পয়েন্ট ছিল, বাট এই যে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেছে। মূলত আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আমরা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারি। ওকে, সো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়েছে কেমন এটা আমরা বুঝবো কিভাবে, যদি আমি ডিরেক্ট সিলেকশন টুল নেই, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করি, দেন দেখেন এইটাকে আমি এইদিকে মুভ করতে পারতেছি। এইটাকে যদি সিলেক্ট করে আমি যদি একটু ড্র্যাগ করি তাহলে আমরা এই দিকে মুভ করতে পারতেছি। ওকে, সো আমরা কিন্তু অ্যাঙ্কর পয়েন্টগুলো মুভ করতে পারতেছি। আবার ধরেন আমি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে এইদিকে একটু কার্ভ করে দিলাম ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে। এখন আমি চাচ্ছি যে আমার এই অ্যাঙ্কর পয়েন্টগুলোর কোনো প্রয়োজন নাই, এটার প্রয়োজন নাই, দেন এটারও প্রয়োজন নাই। সেক্ষেত্রে আমরা ডিলিট করার জন্য এখান থেকে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলটা সিলেক্ট করে যদি এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি, সেক্ষেত্রে এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট হয়ে গেছে। আবার যদি আমি এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি, সেক্ষেত্রে আমার এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট হয়ে গেছে। ওকে, সো আমার এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট প্রয়োজন ছিল না, আমি এখান থেকে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলে ক্লিক করে আমি কিন্তু ডিলিট করতে পারতেছি। ওকে, তারপরে আছে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট টুল। অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজটা কি, মূলত আমি কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় গেলাম। এখন এই শেপটাকে আমি অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজটা দেখাবো। ওকে, এখান থেকে আমি অ্যাঙ্কর পয়েন্ট টুলে গেলাম, এটার কিবোর্ড শর্টকাট কমন হচ্ছে Shift+C। ওকে, অ্যাঙ্কর পয়েন্ট টুলে যাওয়ার পর আপনি ধরেন এইখান থেকে এইটাকে একটু মুভ করলেন, অথবা আমি এই অ্যাঙ্করগুলোকে ডিলিট করে দিব। আমার এখানে যেই অ্যাঙ্করগুলো রয়েছে এই অ্যাঙ্করগুলোকে আগে ডিলিট করে দিব। তার জন্য ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলে গেলাম, এই অ্যাঙ্কর পয়েন্টগুলো আমি একটা একটা ক্লিক করে কিন্তু ডিলিট করে নিয়েছি। ওকে, এখান থেকে ডিলিট করে নিয়েছি। তারপর আমি এখান থেকে চলে গেলাম অ্যাঙ্কর পয়েন্ট টুল। ওকে, অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে সাধারণত আমি যদি এখানে এনে এই যে পাতের এখানে এনে যদি মাউসের লেফট বাটন ক্লিক করে এইভাবে ড্র্যাগ করি তাহলে কিন্তু আমাদের এই যে এইটা কিন্তু এইভাবে আমরা নিতে পারতেছি। এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুলের মাধ্যমে আমরা যেই দিকে ইচ্ছা সেই দিকে কিন্তু শেপটা এইভাবে করে মুভ করতে পারতেছি, এইদিকে কিন্তু আমরা মুভ করতে পারতেছি। ওকে, তার আগে আমি যদি ধরেন এখান থেকে এটাকে আর একটু রোটেট করে দিই, এটাকে রোটেট করে দিলাম, দেন হচ্ছে আমি অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিলাম, তারপর এইটাকে হচ্ছে ধরেন এই দিকে একটু ড্র্যাগ করে দিলাম, এই যে এইদিকে, আর হচ্ছে এইটাকে এইদিকে ড্র্যাগ করে দিলাম। আমরা কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট টুলের মাধ্যমে বিভিন্ন ধরনের শেপকে কাস্টমাইজ করে নিজেদের মতো শেপ ক্রিয়েট করতে পারি। এরকম ড্র্যাগ করে আমরা কিন্তু নিজেদের মতো ক্রিয়েট করে নিতে পারি, বিভিন্ন ধরনের কাস্টম শেপ ক্রিয়েট করতে পারি অ্যাঙ্কর পয়েন্ট টুলের মাধ্যমে। ওকে, আশা করি অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজটা বুঝতে পারছেন। তারপরে রয়েছে আমাদের কার্ভেচার টুল। ওকে, কার্ভেচার টুলের কিবোর্ড শর্টকাট কমন হচ্ছে Shift+T। সো এখান থেকে আমি এটাকে ডিলিট করে দিলাম। আমি পেন টুল দিয়ে একটা স্ট্রোক ক্রিয়েট করে নিব, একটা লাইন ক্রিয়েট করে নিব। সেক্ষেত্রে আমি ধরেন এই যে ডিফল্ট এই লাইনটা ক্রিয়েট করলাম, দেন এইটাকে আমি ফিল কালার থেকে স্ট্রোক কালার দিয়ে দিলাম। এখন আমি চাচ্ছি যে ধরেন এইটাকে আমি এইখানে আরেকটু উপরে উঠাবো, দেন এইটাকে একটু নিচে নামাবো, আর এইটাকে এইদিকে আনবো। সেক্ষেত্রে আমরা কার্ভেচার টুলটাকে ইউজ করতে পারি। এখান থেকে আমি কার্ভেচার টুলটা নিলাম, তারপর হচ্ছে এই যে এখানে একটা ক্লিক করার পর আমার এখানে একটা ছোট একটা পয়েন্ট যোগ হয়ে গেছে। তারপর যদি আমি এখান থেকে ড্র্যাগ করি, এই যে
এখান থেকে যদি আমি ড্র্যাগ করি দেখেন আমার কিন্তু লাইনটা এইদিকে চলে আসতেছে। আবার বাট আমি যদি এইখান থেকে ড্র্যাগ করি সেক্ষেত্রে আমরা যেই দিকে ইচ্ছা কার্ভেচার টুলের মাধ্যমে আমরা কিন্তু একটা শেপ ভালোভাবে ক্রিয়েট করে নিতে পারি। আমাদের যেই রকম ইচ্ছা আমরা সেই রকম কিন্তু কার্ভেচার টুলের মাধ্যমে আমাদের শেপগুলোকে ক্রিয়েট করতে পারি এবং স্মুথ করতে পারি। এই যে আমাদের কিন্তু যেভাবে ইচ্ছা সেভাবে আমরা কার্ভেচার টুলের মাধ্যমে কাজগুলো করতে পারি। ওকে, তাহলে আশা করি কার্ভেচার টুলের কাজটাও বুঝতে পারছেন। তারপর আমাদের রয়েছে হচ্ছে টাইপ টুল। এখান থেকে টাইপ টুলের আন্ডারে আমাদের 60টা টুল রয়েছে, সেই 60টা টুলসের কাজ আমরা দেখব। ওকে, টাইপ টুল দিয়ে মূলত আমরা সাধারণত ডিফল্ট টাইপগুলো করে থাকি। এখান থেকে আমরা টাইপ টুলের মাধ্যমে ডিফল্ট টাইপগুলো করে থাকি। এখান থেকে আমি টাইপ টুলে ক্লিক করলাম, দেন আমরা বিভিন্ন ধরনের লেখা এমএস ওয়ার্ডে বা যে কোনো সফটওয়্যারে আমরা লিখি বা টাইপ করি কিবোর্ড দিয়ে, সেক্ষেত্রে কিন্তু আমরা জানি ডিফল্ট আমরা টাইপ করতে পারি। টাইপ টুলের মাধ্যমে ডিফল্ট আমরা যে কোনো লেখাকে টাইপ করতে পারি। সো এরপর টাইপ টুলের পর রয়েছে এরিয়া টাইপ টুল। আমাদের এখানে একটা বোঝার বিষয় আছে যে এরিয়া টাইপ টুল, টাইপ অনে পাথ টুল, এইগুলোর কাজটা কি। এটাকে আমি ডিলিট করে দিলাম। দেন এখান থেকে হচ্ছে গিয়া টাইপ টুলের কিবোর্ড শর্টকাট কমন হচ্ছে টি। আপনি যদি সিলেকশন টুলে থাকেন সেক্ষেত্রে যদি কিবোর্ড থেকে টি প্রেস করেন আমাদের কিন্তু টাইপ টুলটা চলে আসছে। ওকে, সো এরপরে হচ্ছে আমাদের টাইপ টুলের পাশে এরিয়া টাইপ টুল, মানে আমাদেরকে একটা এরিয়া সিলেক্ট করে সেটার ভিতরে টাইপ করতে হবে। মানে এখানে বলাই আছে যে এরিয়া টাইপ টুল। সো আমি তার আগে যদি এখান থেকে একটা এরিয়াকে সিলেক্ট করে, ধরেন আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল, এটাই হচ্ছে আমার একটা এরিয়া, এটাকে আমি স্ট্রোকে পরিণত করে দিলাম, এটা আমার একটা এরিয়া হয়ে গেছে। এরপর আমি যখন এরিয়া টাইপ টুলটা নিয়ে এই যে এরিয়ার উপর ক্লিক করব সেক্ষেত্রে দেখেন আমার এটা কিন্তু এরিয়ার ভিতরে টাইপ হয়ে গেছে। এই যে আমার এটা কিন্তু এরিয়ার ভিতরে টাইপ হয়ে গেছে। সো আমি এটা নিচ্ছি হচ্ছে রেক্ট্যাঙ্গেলে। আমি যদি এখান থেকে একটা ইলিপস টুল নেই, এখান থেকে ইলিপস টুল নিয়ে এইটাকে স্ট্রোকে দিয়ে আমি যদি এই ইলিপসের মানে সার্কেলের এরিয়ার ভিতরে টাইপ করতে চাই সেক্ষেত্রে এখান থেকে এরিয়া টাইপ টুল নিলাম, দেন এই এরিয়ার উপর ক্লিক করলাম, আমার কি হয়েছে ইলিপসের ভিতরে এই এরিয়ার ভিতরে টাইপটা হয়েছে। দেন আমি যদি এখান থেকে একটা পলিগন টুল নেই, পলিগন টুল নিয়ে যদি আবার এই সেম এরিয়া টাইপ টুলটা নিয়ে এখান থেকে যদি এই যে এরিয়ার ভিতরে ক্লিক করি সেক্ষেত্রে আমাদের এই এরিয়ার ভিতরেই টাইপগুলো হবে। আশা করি এরিয়া টাইপ টুলের কাজটা বুঝতে পারছেন। ওকে, তারপরে হচ্ছে আমাদের এখানে রয়েছে টাইপ অনে পাথ টুল, মানে এখানে বলতেছে আমাদের টাইপ করার জন্য একটা পাথকে সিলেক্ট করতে হবে, সেই পাথের উপর এটা টাইপ হবে। ধরেন আমি এখান থেকে একটা পাথ ক্রিয়েট করে নিব, পেন টুলটা নিয়ে এরকম করে একটা লাইন ক্রিয়েট করে নিছি, দেন এইটাকে আমি স্ট্রোকে পরিণত করে দিলাম, এটা আমার স্ট্রোকে আছে। ওকে, সো এরপর আমি হচ্ছে এখান থেকে টাইপ অনে পাথ টুলটা নিয়ে এই পাথের উপর ক্লিক করলাম, দেখেন আমার এই যেই দিকে আমার এই পাথটা গেছে সেই দিকে কিন্তু টাইপটা হয়েছে। বাট আপনি আপনার মতো নিজের মতো কাস্টমাইজ করে পাথ ক্রিয়েট করে সেখান থেকে আপনি সেরকম ভাবে টাইপ করতে পারবেন। ওকে, তাহলে আমাদের গেল টাইপ অনে পাথ টুল। তারপর হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল, মানে ভার্টিক্যাল টাইপ টুল আমরা এই যে ভার্টিক্যাল ভাবে টাইপ করতে পারবো। দেন এখান থেকে যদি আমি ভার্টিক্যাল টাইপ টুলটা নেই, সো এটা হচ্ছে কি আমাদের টাইপ টুলের মতোই কাজ, বাট এটা হচ্ছে ভার্টিক্যালি টাইপ হবে। ধরেন এখানে আমি এটা ক্লিক করলাম, দেখেন আমার লেখাগুলো কিন্তু ভার্টিক্যালি হইতেছে। আমি যদি এখানে যাই লিখি না কেন সেটা কিন্তু আমাদের ভার্টিক্যালি হবে, বাট এটা কিছুটা টাইপ টুলের মতো কাজ। টাইপ টুলে হচ্ছে আমাদের এইভাবে ন্যাচারালি টাইপ হবে বা ডিফল্ট, বাট এখানে ভার্টিক্যাল টাইপ টুলে হচ্ছে ভার্টিক্যাল টাইপ হবে। বাট এখন আমাদের কিছু একটা বোঝার আছে, যেমন এখানে আমাদের রয়েছে টাইপ টুল, এরিয়া টাইপ টুল, টাইপ অনে পাথ টুল। ওকে, টাইপ টুল দিয়ে আমরা ডিফল্ট টাইপ করতে পারছি, বাট ভার্টিক্যাল টাইপ টুল দিয়ে আমরা ভার্টিক্যালি ডিফল্ট টাইপ করতে পারতেছি। ওকে, এরিয়া টাইপ টুল আর এখানে আমাদের আছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। এখানে বোঝার বিষয়টা হচ্ছে যে আমরা এরিয়া টাইপ টুল নির্দিষ্ট একটা এরিয়াকে সিলেক্ট করে টাইপ করতে পারতেছি, বাট এখানে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলের কাজটা হচ্ছে যে আমরা একটা এরিয়াকে সিলেক্ট করে দেওয়ার পর ওই এরিয়ার ভিতরে ভার্টিক্যাল আকারে টাইপ হবে। ধরেন এখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, দেন এটাকে আমি হচ্ছে স্ট্রোকে পরিণত করে এখান থেকে হচ্ছে আমি ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলে ক্লিক করলাম, দেন এই এরিয়ার উপর ক্লিক করলাম, দেখেন আমার লেখাগুলো সবগুলো ভার্টিক্যাল আকারে আসছে। ওকে, আমার লেখাগুলো সব ভার্টিক্যাল আকারে আসছে। আগের বার আমরা যখন এরিয়া টাইপ টুলের কাজটা দেখছি সেটা সাধারণত ডিফল্ট আসছে, বাট এটা আসছে ভার্টিক্যাল আকারে। ওকে, তারপর যদি আমি আবার একটা ইলিপস টুল নিয়ে এখান থেকে যদি ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলে নিয়ে কাজটা করি, এই যে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল নিয়ে এখানে যদি এরিয়ার উপর ক্লিক করি সেক্ষেত্রে আমাদের সব ধরনের শেপের ভিতরে মানে ভার্টিক্যাল আকারে টাইপ হবে। ওকে, আমরা আশা করি ভার্টিক্যাল টাইপ টুলের কাজটা বুঝতে পারতেছি। তারপর আমাদের আছে ভার্টিক্যাল টাইপ অনে পাথ টুল, এটাও আমাদের সেম এখানে পাথ টুলের মতো, বাট এখানে এটা হবে ভার্টিক্যাল আকারে। সো ধরেন আমি আবার একটা পাথ ক্রিয়েট করে নিলাম, এরকম আবার একটা পাথ ক্রিয়েট করে এটাকে স্ট্রোকে দিলাম,
দেখেন এখন যদি আমি এইটাকে একটু রোটেট করে দিই, এটাকে এই রোটেট করে দিলাম। তারপর হচ্ছে গিয়ে আমি এখান থেকে ভার্টিক্যাল টাইপ অনে পাথ টুল, এই পাতের উপর ক্লিক করলাম। তারপর লেখাগুলো আমার দেখতে পারবেন যে আমার এটা ভার্টিক্যালি আকারে আসছে। আগেরটা আসছিল টাইপ টুলের মাধ্যমে, আমরা ডিফল্ট যেভাবে টাইপ করে থাকি সেটা, বাট এইবার আমাদের এই পাতের উপর কিন্তু ভার্টিক্যাল আকারে টাইপটা হয়েছে। আশা করি ভার্টিক্যাল টাইপ টুলের কাজটাও বুঝতে পারতেছেন। ওকে, তারপর আমাদের আছে টাচ টাইপ টুল। টাচ টাইপ টুলটা দিয়ে আমাদের অনেক টাইপোগ্রাফি, টি শার্ট ডিজাইন, বিভিন্ন ধরনের টাইপোগ্রাফি ডিজাইন করা হয়। সো আমি এখান থেকে টাচ টাইপ টুলটা কাজ করার আগে আমি এখান থেকে একটা ডিফল্ট লেখা লিখে নিব। ধরেন এখানে আমি আমার চ্যানেলের নামটা লিখে নিলাম। দেন এখন এখানে আমি একটা ফন্ট অ্যাপ্লাই করব। এখান থেকে ধরেন আমি ফন্ট অ্যাপ্লাই করলাম হচ্ছে অ্যান্টন ফন্টটা অ্যাপ্লাই করে দিলাম। ওকে, এখন আমাদের টাচ টাইপ টুলের কাজটা কি? টাচ টাইপ টুলের কাজটা হচ্ছে ধরেন এখান থেকে শিফট টি প্রেস করলে কিবোর্ড থেকে আপনি টাচ টাইপ টুলটা পেয়ে যাবেন। সো টাচ টাইপ টুল নিয়ে আমি যদি ধরেন আমার এই টিটাকে আমি একটু বড় করব, এই টির উপর ক্লিক করলাম, শুধু টিটাই সিলেক্ট হলো। এখন আমি যদি এখান থেকে ড্র্যাগ করে আমি বড় করি, তাহলে শুধু আমার টিটাই বড় হচ্ছে। ধরেন আমার এখান থেকে ইটাকে একটু ছোট করবে, শুধু তার জন্য আমি যদি এখান থেকে ড্র্যাগ করে ইটাকে ছোট করে দিতে পারবো, বাট ডাব্লুটাকে এখান থেকে আমি হচ্ছে বড় করে দিতে পারবো, এনটাকে হচ্ছে বড় করে দিতে পারবো। আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন টাচ টাইপ টুল দিয়ে। ওকে, আশা করি টাচ টাইপ টুলের কাজটা বুঝতে পারছেন। ওকে, তারপর আমাদের এখানে রয়েছে হচ্ছে লাইন সেগমেন্ট টুল, আর্কস টুল, স্পেল টুল। ওকে, আমরা যদি এখানে লাইন সেগমেন্ট টুলের কাজটা দেখতে চাই, দেন যদি আমরা এর আগে জানি যে লাইন সেগমেন্ট টুলের উপর রাইট ক্লিক করলে আমাদের এখানে মোট 5টা টুল আছে। সো লাইন সেগমেন্ট টুলের কাজটা কি? মূলত আমরা এখান থেকে ড্র্যাগ করে বিভিন্ন ধরনের লাইন ক্রিয়েট করতে পারি। তার আগে আমি যদি এটাকে স্ট্রোক কালার দিয়ে এই যে এখান থেকে লাইন ক্রিয়েট করে নেই, আমার এই লাইনটা আপনি যদি এই লাইনটা প্রপারলি ক্রিয়েট করার জন্য ধরেন আমি এখান থেকে একটা ক্লিক করলাম, সেক্ষেত্রে আপনার এটা কিন্তু বিভিন্ন ধরনের, তারপরে যে একটু দেখতে যদি দেখেন একটু ফেটে ফেটে যাচ্ছে। ওকে, সো আমরা যদি প্রপারলি একটা লাইন ক্রিয়েট করতে চাই লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে, সেক্ষেত্রে আমরা যদি এখান থেকে লাইন সেগমেন্ট টুলটা নিয়ে আমি যদি কিবোর্ড থেকে শিফট প্লাস অল্টটা ধরে আপনি যদি এখানে ড্র্যাগ করেন, তাহলে দেখবেন রেশিওটা মেনটেন করে, এই যে আপনি যেই দিকে নিতেছেন ওই দিকে কিন্তু রেশিওটা মেনটেন করে লাইনটা ক্রিয়েট হইতেছে। ধরেন আমি এখান থেকে সেন্টারে নিব, তার জন্য শিফট অল্টটা ক্রিয়েট করে এখানে আমি একটা ক্লিক করলাম, আমার এটা রেশিও মেনটেন করে একেবারে সোজা লাইনটা হয়েছে। বাট আমি ধরেন যদি শুধু শিপকে সিলেক্ট করে এখান থেকে যদি এইভাবে নিতে চাই, তাহলে আমি এখান থেকে শিপ ধরে মাউসের লেফট বাটন ড্র্যাগ করলে আমাদের এইভাবে রেশিও মেনটেন করে লাইন ক্রিয়েট করতে পারবো। ওকে, এই যে আমরা বিভিন্ন ধরনের লাইন ক্রিয়েট করতে পারতেছি শিপ ধরে ধরে। ওকে, তারপর এখানে আমাদের লাইনের কাজটা কি? ধরেন আমি এখান থেকে এই লাইনটাকে একটা কপি করব, তার জন্য আমি কিবোর্ড থেকে অল্ট্রা ধরে এই লাইনটাকে ড্র্যাগ করে এখানে আনলাম। দেন যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করি, সেক্ষেত্রে আমার এখানে অনেকগুলো লাইন কিন্তু ক্রিয়েট হইতেছে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে লাইন সেগমেন্ট টুলের মূলত কাজটা কি। তারপর আমাদের হচ্ছে আর্কস টুল। আমাদের এখানে রয়েছে আর্কস টুল। আর্কস টুলটা দিয়ে বিভিন্ন ধরনের আমরা এরকম করে শেপ কিন্তু ক্রিয়েট করতে পারতেছি, এরকম ড্রাগ করে লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে বিভিন্ন ধরনের শেপ ক্রিয়েট করতে পারতেছি। ওকে, তারপর আর্কস টুলের আমরা আরেকটা বিষয়ে জেনে নেই। আমাদের হচ্ছে আমরা যদি আর্কস টুলটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে টিল্ডে বাটনটাকে, তার আগে আমি এখান থেকে স্ট্রোকটাকে একটু গ্রেডিয়েন্ট কালার দিয়ে নেই। সো স্ট্রোকটাকে আমি হচ্ছে একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব, তার জন্য এখান থেকে আমি একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিলাম। ওকে, ইয়েলো অ্যান্ড রেড দিলাম আমি, দেন এটা ডিলিট। ওকে, তারপর আমি যদি এইটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কিবোর্ড থেকে আমরা টিল্ডে বাটনটা পেয়ে যাব ইএসসি, আমাদের কিবোর্ডে দেখবো ইএসসির নিচে হচ্ছে ওয়ানের বাম পাশে টিল্ডে বাটনটা আছে। সেই টিল্ডে বাটনটার উপর যদি আমি প্রেস করে এখান থেকে মাউসের লেফট বাটন ড্র্যাগ করি, তাহলে আমরা এইরকম একটি ডিজাইন তৈরি করতে পারবো আর্কস টুলের মাধ্যমে। ওকে, আশা করি এই আর্কস টুলের বিষয়টা বুঝতে পারতেছেন। আমি আবারও বলে দিই যে টিল্ডে বাটনটা আমরা পেয়ে যাব কিবোর্ড থেকে, কিবোর্ডের ইএসসি বাটনের নিচে এবং অনের বাম পাশে আমরা এই টিল্ডে বাটনটি পেয়ে যাব। ওকে, তাহলে আমরা আর্কস টুলের কাজটা মোটামুটি দেখলাম। তারপর আমাদের রয়েছে স্প্রেল টুল। স্প্রেল টুল দিয়ে বিভিন্ন ধরনের আমরা এরকম শেপ ক্রিয়েট করে নিতে পারি। এইগুলো আমাদের ইলাস্ট্রেটরে বেশি ইউজ হয় না। আজকে আমরা দেখবো যে যেগুলো আমাদের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কাজ করতে আমাদের যেই টুলসগুলোর প্রয়োজন হয় সেইগুলোর কাজগুলো দেখবো। ওকে, আমাদের তাহলে এখান থেকে স্প্রেল টুলটা গেল। তারপর আমাদের আছে শেপ। এই শেপগুলো কিন্তু আমাদের ইম্পর্টেন্ট এবং সকল ধরনের ডিজাইনে এইগুলো ইউজ করা হয়।
ওকে, ফার্স্টে আমাদের রয়েছে রেক্ট্যাঙ্গেল টুল। রেক্ট্যাঙ্গেল টুল হচ্ছে এখান থেকে কিবোর্ড থেকে শর্টকাট হচ্ছে এম প্রেস করলে কিবোর্ড থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা চলে আসবে। ওকে, আপনি মূলত এভাবে ড্র্যাগ ড্র্যাগ করে শেপ ক্রিয়েট করে নিতে পারেন। আমি যদি এখান থেকে এইটাকে কালারটা চেঞ্জ করে দেই, আমি এটার কালারটা এখান থেকে ফিল কালার থেকে চেঞ্জ করে দিছি। ওকে, সো এখান থেকে আমি এইটার কালারটা চেঞ্জ করে দিছি। তার এরপর হচ্ছে আমরা এখান থেকে এইটাকে ধরেন আমি এইভাবে করে ড্র্যাগ করে মুভ করতে পারি, অথবা সিলেকশন টুল দিয়ে আমি এটাকে মুভ করতে পারি। এখন আমি হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুলটাকে কিভাবে রেশিও মেনটেন করে নিব, আমরা তো এইভাবে ডিফল্ট ক্রিয়েট করতে পারি যে কোনো ধরনের শেপ ড্র্যাগ ড্র্যাগ করে। ওকে, আমি চাচ্ছি যে রেশিওটা মেনটেন করে ক্রিয়েট করব। সেক্ষেত্রে আমি যদি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করে আমি যদি এখান থেকে শিফট ধরে কিবোর্ড থেকে করি, ড্র্যাগ করি, সেক্ষেত্রে দেখেন আমার এটা একেবারে ফুল রেশিওটা মেনটেন করে, এটা বড় ছোট হচ্ছে। এই দিকে আমি ড্র্যাগ করতেছি, এই দিকে হচ্ছে, বাট এই দিকে ড্র্যাগ করলে এই দিকে, এই দিকে ড্র্যাগ করলে এই দিকে। আপনি যেই দিকে ড্র্যাগ করবেন সেই দিকে এটা রেশিও মেনটেন করে বড় ছোট হবে। বাট আপনি চাচ্ছেন যে ধরেন এখান থেকে এই সেন্টার থেকে রেশিও মেনটেন করে বড় ছোট হবে, সেক্ষেত্রে আপনি যদি কিবোর্ড থেকে শিফট অলটা দুইটা একসাথে প্রেস করেন, সেক্ষেত্রে দেখেন এটার ফুললি সেন্টার থেকে রেশিও মেনটেন করতেছে। ওকে, তাহলে আমাদের হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুলের আরও একটা কাজ আছে। আমি যদি রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করার পর যদি এইখানে এই যে ফাঁকা জায়গায় মানে আর্টবোর্ডের উপর যদি এটা ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের এই রেক্ট্যাঙ্গেল অপশনটা চলে আসবে। আপনি এখান থেকে সাইজ দিতে পারেন, বিভিন্ন ধরনের সাইজ দিয়ে যদি ওকে দেন, সেক্ষেত্রে এরকম একটি শেপ ক্রিয়েট হয়ে যাবে। ওকে, আশা করি রেক্ট্যাঙ্গেলের কাজটা বুঝতে পারছি। বাট রেক্ট্যাঙ্গেল এবং রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল দুইটার কাজই সেম। রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলের কাজটা হচ্ছে এই দিকে আমাদের এই কর্নারটা একটু রাউন্ডেড হবে, এরকম একটু রাউন্ডেড হবে। ওকে, সো আর বাকিটা সম্পূর্ণ সেম কাজ। আর দেন তারপর রয়েছে আমাদের ইলিপস টুল। ইলিপস টুলেরটাও সেম কাজ। আপনি যদি কিবোর্ড থেকে কিবোর্ড শর্টকাট কমান্ড প্রেস করে এরকম ড্র্যাগ করেন, সেক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের সার্কেল নিতে পারবেন। আবার যদি শিফট অলটা ধরে ড্র্যাগ করেন, সেক্ষেত্রে রেশিওটা মেনটেন করে বড় ছোট হবে। আবার যদি আপনি এই ইলিপস টুলটাকে সিলেক্ট করার পর এই ফাঁকা জায়গায় ক্লিক করেন, তাহলে এই রেক্ট্যাঙ্গেল টুলের মতো সেম একটা অপশন পেয়ে যাবেন। ওকে, আশা করি ইলিপস টুলের কাজটাও বুঝতে পারছি। ওকে, তারপর আমাদের রয়েছে হচ্ছে পলিগন টুল। পলিগন টুলের একটা কাজ রয়েছে। আপনি সাধারণত এরকম শিফট অলটা ধরে ড্র্যাগ ড্র্যাগ করে শেপ নিতে পারবেন, বাট আপনি যদি এখানে একটা ক্লিক করেন, তাহলে দেখেন আগের মতো কিন্তু আমাদের আসে নাই। এখানে একটা অপশন চলে আসছে, নাম্বারের অপশন পলিগনের। ধরেন আমি এখান থেকে হচ্ছে 10 দিলাম, 10 দিয়ে ক্লিক করলাম, দেখেন আমার পলিগনটা এখান থেকে 10 অ্যাঙ্কর পয়েন্ট মেনটেন করে আমাদের কিন্তু পলিগনটা হয়েছে। বাট আমি যদি এখান থেকে পলিগন টুলটা নিয়ে আবার ক্লিক করে আমি যদি এখান থেকে ধরেন 3 দেই, সেক্ষেত্রে দেখেন আমার একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয়ে গেছে। আবার এখানে আমি ক্লিক করে ধরেন এখানে আমি 5 দেই, সেক্ষেত্রে আমাদের এরকম আসবে। আবার যদি আমি 6 দেই, সেক্ষেত্রে এরকম আসবে। সো আপনার যেই ধরনের নাম্বার প্রয়োজন আপনি সেই ধরনের দিয়ে কিন্তু পলিগন টুলটার মাধ্যমে শেপ ক্রিয়েট করতে পারবেন। ওকে, তারপর আমাদের রয়েছে স্টার টুল। স্টার টুল দিয়ে আমরা এরকম শেপ ক্রিয়েট করে নিতে পারি, বাট আমি যদি শিফট অলটা ধরি, তাহলে আমাদের এটা সেন্টারে রেশিও মেনটেন করবে। ওকে, স্টার টুলের আরেকটা কাজ রয়েছে। আমি যদি স্টার টুলটাকে সিলেক্ট করি, ফাঁকা জায়গায় একটা ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের এখানে আরো কয়েকটা অপশন চলে আসবে। ধরেন আমার এখানে পয়েন্টের এখানে আমি ধরেন দিছি হচ্ছে আমি এখানে 30 দিয়ে দিলাম, 30 দিয়ে ওকে করলাম। এখানে আমার 30টা স্টারের এই যে এইটা শেপটা 30টা হয়ে আমার কিন্তু স্টার টুলটা ক্রিয়েট হয়েছে। ধরেন আপনার প্রয়োজন হচ্ছে 50টা, আপনি যদি এখানে 50 লিখে দেন ওকেতে ক্লিক করেন, আপনার 50টা চলে আসবে। ধরেন আপনার এখানে প্রয়োজন হচ্ছে 10টা, আপনি যদি 10 লিখে ওকে প্রেস করেন, তাহলে এখানে 10টা চলে আসবে। সো আপনার যেই রকম প্রয়োজন আপনি সেই রকম নিয়ে কিন্তু নিজের মতো করে কাস্টমাইজ করতে পারেন। ওকে, তারপরে আমাদের রয়েছে এখানে ব্রাশ টুল অ্যান্ড বোল্ড ব্রাশ টুল। এখানে পেইন্ট ব্রাশ টুলের মাধ্যমে মূলত হচ্ছে আমরা যে কোনো কিছু আর্ট করতে পারি। এরকম পেইন্ট ব্রাশ টুলটাকে ড্র্যাগ ড্র্যাগ করে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইন, বিভিন্ন ধরনের শেপ আমরা কি করতে পারি, বিভিন্ন ধরনের শেপ আর্ট করতে পারি। তারপর হচ্ছে আপনি যদি এখান থেকে ব্রাশের সাইজটা কিভাবে কমাবে বাড়াবেন, ধরেন আমি এখান থেকে পেইন্ট ব্রাশ টুলটা নিলাম। তারপর হচ্ছে আমার এই যে মাউজের এই কার্সারের এইটা অনেকটা ছোট আছে, আমি অনেকটা ছোট আছে। আমি যদি কিবোর্ড থেকে হচ্ছে আমি যদি এখানে আমাদের থার্ড ব্র্যাকেট রয়েছে লেফট অ্যান্ড রাইট, আমি যদি রাইট সাইডের থার্ড ব্র্যাকেটটা প্রেস করি, সেক্ষেত্রে আমাদের ব্রাশের সাইজটা এরকমটা মোটা হয়ে যাবে। ওকে, সো আমি যদি এখান থেকে আবার যদি পেইন্ট ব্রাশ টুলটা সিলেক্ট করে থার্ড ব্র্যাকেটের লেফট সাইডেটা প্রেস করি, সেক্ষেত্রে দেখেন আমার মাউজের কার্সারটা কিন্তু ছোট হইতেছে। আমি যদি রাইট সাইডেটা প্রেস করি, সেক্ষেত্রে এটা বড় হচ্ছে। আবার লেফট সাইডেটা প্রেস করলে এটা ছোট হচ্ছে। এরকম করে আপনারা ব্রাশের সাইজটা কি করতে পারেন, ক্রিয়েট করে নিতে পারেন। বাট তার আগে আমারটা যে স্মুথ আসতেছে, আপনারটা এরকম কিভাবে স্মুথ আসবে, সো এখান থেকে ব্রাশের উপর ডাবল ক্লিক করবেন, তাহলে এই যে ব্রাশ টুল পেইন্ট ব্রাশ টুল অপশনটা চলে আসবে। আপনাদেরটা ডিফল্ট এখানে 50 করা থাকবে, এখান থেকে আপনারা 100 করে দিয়ে দেন বাকিটা এরকম রেখে এখান থেকে ওকে করে দিলে আপনাদের এইটাও স্মুথ হয়ে যাবে। স্মুথনেসটা 100 করে দিবেন। ওকে, তাহলে আমরা পেইন্ট ব্রাশ টুল দিয়ে বিভিন্ন ধরনের
শেপ ক্রিয়েট করতে পারি। ওকে, তারপর রয়েছে আমাদের শেপার টুল। এখানে আমাদের শেপার টুলের একটা ম্যাজিক আমরা জানতে পারি যে শেপার টুলের হচ্ছে কিবোর্ড থেকে Shift+N প্রেস করলে আমাদের শেপার টুলটা চলে আসবে। ওকে, মূলত হচ্ছে শেপার টুল। ধরেন আমি শেপার টুল দিয়ে সিলেক্ট করে আমি এখান থেকে ড্র্যাগ করে এরকম একটা ট্রায়াঙ্গেল এঁকে দিলাম, আমার একটা ট্রায়াঙ্গেল হয়ে গেছে। ওকে, তারপর আমি যদি এখান থেকে ধরেন একটা ছোট একটা গোল আকারে ক্রিয়েট করে দিলাম, আমার একটা ইলিপস টুল ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি এখান থেকে কিবোর্ড থেকে কিছু ধরি নাই, আমি এখান থেকে এটা ক্রিয়েট করে দিলাম, আমার একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি আবার এই যে রোটেট ভাবে একটা রেক্ট্যাঙ্গেলের মতো দেই, সেক্ষেত্রে আমার এই দিকে একটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেছে। আবার ধরেন আমি একটু ডিম আকারে হচ্ছে ইলিপস ক্রিয়েট করলাম, সেটা এরকম হয়ে গেছে। মূলত আপনারা শেপার টুল দিয়ে আপনাদের মতো ড্র্যাগ করে হচ্ছে নিজের মতো করে শেপ ক্রিয়েট করে নেবেন। এগুলো আপনারা যত প্র্যাকটিস করবেন তত আপনারা এই বিষয়গুলো জানতে পারবেন। ওকে, তাহলে তাহলে আমাদের গেছে শেপার টুল। তারপর হচ্ছে পেন্সিল টুল। পেন্সিল টুলের কাজটা হচ্ছে পেন্সিল টুল দিয়ে আমরা বিভিন্ন ধরনের শেপ ক্রিয়েট করে নিতে পারি। যেমন ধরেন আমি এখান থেকে এটার কালার দিলাম হচ্ছে এই লাইট কালারটা দিয়ে, এখান থেকে আমরা পেন্সিল বলতে আমরা খাতায় যেভাবে আর্ট করি, সেক্ষেত্রে আমি মাউসের লেফট বাটন ড্র্যাগ করে ধরেন আমার এইরকম একটা শেপ প্রয়োজন, এরকম একটা শেপ প্রয়োজন, দেখেন আমার এইখানে এরকম একটা শেপ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ওকে, পেন্সিল টুলেরও এরকম একটা কাজ আছে। পেন্সিল টুলের এই কাজটা হচ্ছে কি, আপনি যদি এরকম একটি শেপ ক্রিয়েট করতে চান পেন্সিল টুলের মাধ্যমে, সেক্ষেত্রে আপনাকে কিছু বিষয় ফলো করতে হবে। পেন্সিল টুলের উপর ডাবল ক্লিক করতে হবে, দেন এখানে আপনাদের এই যে পেন্সিল টুল অপশনটা চলে আসবে। আপনাদের এখানে স্মুথনেসটা 50 করা থাকবে, আপনারা এখান থেকে 100 করে দিয়ে দেন করে দিবেন। ওকে, তাহলে আমাদের এইরকম ভাবে আপনি যেটাই করেন না কেন আপনার এটা স্মুথলি হবে। এই যে দেখেন আমি যেটাই ক্রিয়েট করছি সেটা একটা শেপ হয়ে যাচ্ছে। আমরা পেন্সিল টুল দিয়ে মূলত বিভিন্ন ধরনের কাস্টম শেপগুলো ক্রিয়েট করতে পারি। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি যে পেন্সিল টুলের কাজটা আসলে কি। ওকে, আমরা পেন্সিল টুল দিয়ে বিভিন্ন ধরনের শেপ ক্রিয়েট করে নিতে পারবো। তারপর আমাদের পেন্সিল টুলের পরে রয়েছে স্মুথ টুল। ধরেন আপনি এখানে হচ্ছে একটা ডিজাইন করে নিলেন, এখান থেকে পেন্সিল টুল দিয়ে করে নিলেন। আমি এখান থেকে পেন্সিল টুলের এইটা হচ্ছে আমি এখান থেকে 50 করে দিয়ে ওকে, তারপর হচ্ছে পেন্সিল টুল দিয়ে একটা শেপ ক্রিয়েট করে নিলাম। এখন এইটার যদি আমি একটা কালার দেই, ধরেন এখান থেকে আমি এই কালারটা দিলাম। এখন দেখেন এটার আমার কিছুটা স্মুথনেস নাই, এখানে এই যে এই পয়েন্টটাতে স্মুথ নাই, বিভিন্ন ধরনের বিভিন্ন পয়েন্টে স্মুথ নাই। আর এখানে দুইটা আছে, এখানে আমি স্মুথ করে একটা করব। সেক্ষেত্রে এখান থেকে আমি স্মুথ টুলটাকে নিয়ে আমি যদি এখানে ড্র্যাগ করি, শুধু মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করি, সেক্ষেত্রে দেখেন এটা আমার স্মুথ হয়ে যাচ্ছে। এখানে ছিল দুইটা, বাট এটা একটা হয়ে স্মুথ হয়ে যাচ্ছে, দেখতেছেন? ওকে ওকে, এটা কিন্তু আমাদের ডিফল্ট ভাবে স্মুথ হয়ে গেছে। আমরা যেভাবে স্মুথ করতে চাই না কেন, এই দিকটা স্মুথ করতে চাইলে শুধু যদি মাউসের লেফট বাটনটাকে এভাবে ড্র্যাগ করি, সেক্ষেত্রে আমরা কিন্তু স্মুথ করতে পারি, যে কোনো শেপকেই স্মুথ করতে পারি। ওকে, এটাকে আমি ডিলিট করে দিলাম। তারপর আমাদের রয়েছে হচ্ছে পাথ ইরেজ টুল। ওকে, ধরেন আমার এখানে একটা পাথ ইরেজ করবো আমি, সেক্ষেত্রে এখান থেকে আগে আমি একটা পাথ ক্রিয়েট করে নিলাম। ধরেন এখান থেকে এই একটা পাথ, এইটাকে হচ্ছে আমি স্ট্রোকে দিলাম। তারপর আমি এখান থেকে যদি পাথ ইরেজ টুলটা নিয়ে আমি যদি এই যে একটা পাথের এখানে একটা ড্র্যাগ করি, সেক্ষেত্রে দেখেন আমার এখান থেকে পাথটা মুছে গেছে। মূলত আমরা পাথ ইরেজ দিয়ে আমরা বিভিন্ন ধরনের পাথকে মুছে ফেলতে পারি। এই যে এটা মুছা হয়ে গেছে, এখন আমার এইগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। ওকে, তাহলে গেল আমাদের পাথ ইরেজ টুল। তারপর আমাদের রয়েছে হচ্ছে জয়েন্ট টুল। জয়েন্ট টুলের কাজটা কি, ধরেন আপনি এখান থেকে একটা লাইন সেগমেন্ট ক্রিয়েট করে নিলেন, আর এখান থেকে একটা ক্রিয়েট করে নিলেন। এখন এই দুইটাকে যদি আমি একটু রোটেট করে দিই সিলেকশন টুলের মাধ্যমে, এইটাকে এইটুকু রোটেট করলাম, আর হচ্ছে এইটাকে কোনো রোটেটই করিনি। ওকে, তারপর আমি ধরেন আমার এইখানে এই অংশটাকে এইটার সাথে জয়েন করে দিব। ওকে, জয়েন করার জন্য আমি এখান থেকে চলে যাব জয়েন্ট টুল, দেন এইখান থেকে ড্র্যাগ করে এইখানে ক্লিক করব। এইটার অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমাদের ড্র্যাগ করতে হবে, আগে দুইটাকে সিলেক্ট করতে হবে। দুইটাকে সিলেক্ট করার পর জয়েন্ট টুলে গিয়ে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে ধরেন আমি এই অ্যাঙ্কর পয়েন্টে ড্র্যাগ করে দিলাম। দেখেন এটা আমার জয়েন হয়ে গেছে। আমি আবার দেখাচ্ছি, ধরেন এই অ্যাঙ্কর পয়েন্ট টুল থেকে ড্র্যাগ করে এই অ্যাঙ্কর পয়েন্টে এনে দিলেই আমার এটা জয়েন হয়ে গেছে। দেন এখন এটা একটা শেপে আছে। ওকে, তাহলে আমরা জয়েন্ট টুলের কাজটা বুঝতে পারছি। ওকে, তারপর আমাদের রয়েছে এখান থেকে ইরেজ টুল। এখান থেকে ইরেজার টুলের কিবোর্ড শর্টকাট কমান্ড হচ্ছে Shift+E প্রেস করলে আমরা আমাদের এই ইরেজার টুলটা পেয়ে যাব। সো ইরেজার টুলের কাজটা হচ্ছে কি, আমরা মূলত সবাই জানি যে ইরেজার টুল দিয়ে ইরেজার দিয়ে আমরা যে কোনো কিছু মুছতে পারি। এখান থেকে আমি একটা এলিপস টুল নিলাম, দেন এইটাকে হচ্ছে আমি ফিল কালারে পরিণত করে দিলাম। তারপর এখান থেকে যদি আমি ইরেজার টুলটা নেই, ইরেজার টুলের এখন দেখেন আমার মাউজের কার্সারের দিকে যদি আপনি একটু খেয়াল করেন, এটা অনেকটা বড় আছে। হ্যাঁ,
এই যে মাউজের এটা অনেকটা বড় আছে। আপনি এখন এইটাকে ছোট করার জন্য আপনি যদি কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেটের লেফট সাইডেরটা প্রেস করেন, সেক্ষেত্রে দেখেন এটা ছোট হচ্ছে। আবার যদি রাইট সাইডেরটা প্রেস করেন, সেক্ষেত্রে এটা কিন্তু বড় হচ্ছে। আমি থার্ড ব্র্যাকেটের লেফট সাইডেরটা প্রেস করে ছোট করে নিলাম, অনেকটা ছোট করে নিছি। তারপর হচ্ছে ধরেন এখান থেকে যদি আমি ড্র্যাগ করি, তাহলে আমার এই মাঝের অংশটা রিমুভ হয়ে গেছে। আবার যদি আমি এই পাশ থেকে ড্র্যাগ করি, তাহলে আমার এই পাশের অংশটা রিমুভ হয়ে গেছে। তাহলে আমরা মূলত সবাই জানি যে ইরেজার টুল দিয়ে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের কিছু মোছামুছি করতে পারি। ওকে, তারপর ইরেজার টুলের আরেকটা অপশন আছে। আপনি যদি ইরেজার টুলের উপর ডাবল ক্লিক করেন, সেক্ষেত্রে এই যে ইরেজার টুলের অপশনটা পেয়ে যাবেন। আপনি এখান থেকে ইরেজার এই যে অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারবেন, রাউন্ডেডটা চেঞ্জ করতে পারবেন। এই যে এখান থেকে যদি আমি খেয়াল করেন, আমি এখান থেকে যখন চেঞ্জ করতেছি, এই দিকটা যদি একটু খেয়াল করেন, দেখেন এখান থেকে আমার রাউন্ডেডটা চেঞ্জ হচ্ছে, আমি কি রকম আমার যাবে। আবার অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে যে কি রকম যাবে, দেখছেন। এখান থেকে আপনারা এইরকম ভাবে ডিফল্ট আপনাদের মতো করে নিতে পারেন। তারপর মনে করেন যে আপনার এটা ফিক্সড হয়ে গেছে, এইটা আপনার প্রয়োজন নাই, দেন এখান থেকে যদি রিসেটে ক্লিক করেন, দেন আপনার আগের অপশনে চলে আসবে। ওকে, সো আমরা তাহলে আশা করি আমরা ইরেজার টুলের কাজটা বুঝতে পারতেছি যে ইরেজার টুল দিয়ে আমরা মূলত কি করে থাকি। ওকে, তারপরে আমাদের রয়েছে, আমরা এখান থেকে যেই টুলসগুলো প্রয়োজনীয় আমাদের দৈনন্দিন কাজে আমাদের যেই টুলসগুলো ইউজ হয়, আমরা সেই টুলসগুলোই দেখব। ওকে, তারপর এখানে আমি যেই টুলসটার কাজটা দেখাবো, এটা হচ্ছে শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুলের কাজটা মোস্ট ইম্পর্টেন্ট। ধরেন আপনি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলেন, আর হচ্ছে আবার এইটাকে কপি করে অল্ট্রা ধরে কপি করে আমি এখানে আরেকটা নিয়ে নিব। অল্ট্রা ধরে কপি করলাম, এই যে অল্ট্রা ধরে কপি করে এখানে আমি আরেকটা শেপ নিয়ে নিলাম, আবার এখানে অল্ট্রা ধরে কপি করে আরেকটা শেপ নিয়ে নিলাম। এখন এই তিনটাকে সিলেক্ট করে ধরেন আমার এই অংশটাকে আমি রিমুভ করে দিব, অথবা এই যে এখানে দুইটা অংশ বা এইটাকে আমি শুধু রিমুভ করে দিব। তার জন্য আমি কিবোর্ড এই যে এখান থেকে শেপ বিল্ডার টুলটা নিলাম, অথবা কিবোর্ড থেকে শিফট প্লাস এম প্রেস করলে চলে আসবে। এখন আমার দেখেন আমি যেটার উপর নিচ্ছি ওইটা পিক্সেল আকারে সিলেক্ট হচ্ছে। আমি যদি এখানে নিয়ে আমাদের অল্ট্রা ধরে ক্লিক করি, সেক্ষেত্রে আমার এখানে এই অংশটা রিমুভ হয়ে যাবে। অল্ট্রা ধরে ক্লিক করলে এই অংশটা রিমুভ হয়ে যাবে। আবার যদি অল্ট্রা ধরে ক্লিক করি, এই অংশটা রিমুভ হয়ে যাবে। আর আপনি যদি অল্ট্রা না ধরেন কিবোর্ড থেকে, সেক্ষেত্রে কিন্তু এগুলো রিমুভ হবে না, বাট এগুলো আলাদা আলাদা শেপ হয়ে যাবে। এই যে আলাদা আলাদা শেপ হয়ে গেছে এখন এগুলো, এই যে দেখেন এগুলো এক একটা আলাদা আলাদা শেপ হয়ে গেছে। ওকে, শেপ বিল্ডার দিয়ে আমরা এরকম ভাবে কাট করতে পারি, শেপকে আলাদা আলাদা করতে পারি। ওকে, তারপরে আমাদের রয়েছে কি এখান থেকে গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুলের কাজটা সম্পূর্ণভাবে ইম্পর্টেন্ট। গ্রেডিয়েন্ট টুলের কাজটা আমি আপনাদেরকে প্রপারলি দেখাইতেছি। সো তার আগে গ্রেডিয়েন্ট টুলের কাজটা আমরা এখান থেকেই দেখাবো প্রপারলি ভাবে, কিভাবে গ্রেডিয়েন্ট টুলের শিল্ডারের ভিতরে কি কি কোন ধরনের বিষয়গুলো থাকে। তার আগে আমি হচ্ছে আইডোপারের টুলের কাজটা দেখাবো। ধরেন আমার এখানে এই একটা শেপ ক্রিয়েট করে নিলাম। এখন আমি এই শেপটাকে এই অন্য একটা কালার দিয়ে দেই। এখান থেকে এই শেপটাকে আমি রেড কালার দিলাম। ওকে, এখন হচ্ছে আমি ধরেন এইটার উপর, এই গ্রিনের উপর রেড কালারটা অ্যাপ্লাই করব। আপনি এটার আইডোপার টুলের ক্ষেত্রে আপনি গুগল থেকে যে জায়গা থেকেই কালার নেন না কেন, সেই আইডোপার টুলের মাধ্যমে কালার পিকটা করতে পারবেন। ওকে, ধরেন আমি এখানে এই গ্রিন কালারটা এই গ্রিন শেপের উপর রেড কালারটা অ্যাপ্লাই করব। তার জন্য ফার্স্টে আমাদেরকে গ্রিন কালার শেপটাকে সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে আমি আইডোপার নিলাম। এই যে এখান থেকে আইডোপার নিয়ে যদি রেডের উপর ক্লিক করি, দেখেন আমার রেড কালারটা অ্যাড হয়ে গেছে। বাট এইটা যদি রেড কালার না থেকে এখান থেকে ধরেন এখান থেকে যদি অন্য একটা কালার থাকতো, সেক্ষেত্রে আমাকে এই শেপটা সিলেক্ট করে আমি যদি আইডোপার টুল নিয়ে এই যে এই কালার উপরে অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আমাদের এই কালারটা অ্যাড হয়ে গেছে। ওকে, সো এখন আমরা দেখতে পারতেছি যে আইডোপারের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কালারকে অ্যাপ্লাই করতে পারতেছি। ওকে, তারপর আমাদের রয়েছে এখান থেকে ব্লেন্ড টুল। ব্লেন্ড টুলের কাজটা কি, ধরেন আমি এখান থেকে ফার্স্টে ব্লেন্ড টুলের কাজটা দেখানোর জন্য আমি এখান থেকে ছোট করে তিনটা ইলিপস ড্র করে নিব। এখান থেকে আমি একটা, দুইটা, তিনটা, চারটা ইলিপস ড্র করে নিছি। অ্যান্ড এখন আমি এই চারটা ইলিপসের বিভিন্ন ধরনের কালার দিয়ে দেবো। এখান থেকে রেড, বিভিন্ন ধরনের এই চারটা ইলিপসের আমি চারটা কালার অ্যাড করে দিব। ধরেন আমার চারটা কালার অ্যাড হয়ে গেছে। এরপর যদি আমি এখান থেকে ব্লেন্ড টুলটা নিয়ে আমি এই রেডের উপর একটা ক্লিক করি, দেন ইউলোর উপর একটা ক্লিক করি, গ্রিনের উপর অ্যান্ড এইটার উপর চারটার উপর ক্লিক করে আমরা কিছুটা এইরকম একটা ডিজাইন করতে পারবো ব্লেন্ড টুলের মাধ্যমে। ওকে, সো ব্লেন্ড টুলের মাধ্যমে আমরা কিছুটা এইরকম একটা শেপ ক্রিয়েট করতে পারবো। অ্যান্ড ব্লেন্ড টুলের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কালার পিক করতে পারি। ধরেন এই একটা শেপ নিলাম অ্যান্ড এই একটা শেপ নিলাম। ওকে, এই শেপটার কালারটা যদি আমি রেড দেই অ্যান্ড ব্ল্যাক দেই, অ্যান্ড এই শেপটার কালারটা যদি রেড দেই, এর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে রেড অ্যান্ড ব্ল্যাকের মধ্যে যতগুলো কালার আছে সেগুলো আমরা পিক করতে পারবো। ওকে, তার জন্য আমি এখান থেকে ব্লেন্ড টুলে গেলাম, এইটার উপর একটা ক্লিক করলাম, এইটার উপর একটা ক্লিক করলাম। তারপর হচ্ছে আমি এখান থেকে যদি এটার উপর ডাবল ক্লিক করে এইটার স্মুথনেসটা হচ্ছে আমি যদি এখান থেকে 201 করে দেয়া আছে, আমি যদি এখান থেকে ধরেন 50 করে দেই,
তারপর ওকে করে দিই, তাহলে আমরা দেখতে পারবো। অথবা আমি যদি এখান থেকে ধরেন 20 করে দিই, এখান থেকে আমি 20 করে দিয়ে ওকে করে দিলাম, তাহলে আমরা রেড অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশনে যেই কালারগুলো দেখতে পারতেছি ডার্ক থেকে লাইট পর্যন্ত, সেইগুলো কিন্তু আমরা ব্লেন্ড টুলের মাধ্যমে পিক করতে পারতেছি। ধরেন আমি এখান থেকে এইটাকে রাইট ক্লিক, এইটাকে ফার্স্টে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যান্ড দেন ওকে। সো এই যে এখন আমি এইটাকে যদি আনগ্রুপ করে দেই, আমি কিন্তু এই কালারগুলো, বিভিন্ন ধরনের কালারগুলো বাহিরে আনতে পারতেছি। একেবারে ডার্ক থেকে শুরু করে লাইট পর্যন্ত আমাদের রেড অ্যান্ড ব্ল্যাকের মধ্যে যতগুলো কালার ছিল সেগুলো কিন্তু আমরা পিক করতে পারতেছি ব্লেন্ড টুলের মাধ্যমে। ওকে, আশা করি ব্লেন্ড টুলের কাজটা বুঝতে পারতেছেন আপনারা। তারপর আমাদের এখানে রয়েছে সিম্বল। ওকে, সিম্বলের কাজটা আমরা প্রপারলি দেখবো এখান থেকে, উইন্ডো থেকে সিম্বলটা নিয়ে। আশা করি আপনারা আজকের ভিডিওটি দেখলে অ্যাডোবি ইলাস্ট্রেটর বেসিক টু অ্যাডভান্স একেবারে শিখতে পারবেন। সো সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি দেখে দেখে প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের অনেক ভালো হবে। সো এরপর আমি সিম্বলের আর্টবোর্ডের টুলটার কাজটাও এখান থেকে আমি দেখাই দেবো। সো আর্টবোর্ড টুলের কাজটা হচ্ছে কি, ধরেন এইটা হচ্ছে আমার এই যে সাদা যেটা দেখতেছেন, এইটা হচ্ছে আর্টবোর্ড। ওকে, এখান থেকে যদি আমি আর্টবোর্ড টুলে ক্লিক করি, দেন দেখেন আমার আর্টবোর্ডটা সিলেক্ট হইতেছে, বাট আর্টবোর্ডটাকেও আমি শেপের মতো কাস্টমাইজ করতে পারতেছি। এই যে শেপের মতো কাস্টমাইজ করতেছি। আবার অল্ট্রা ধরে ক্লিক করে আমি ডুপ্লিকেট আর্টবোর্ড নিতে পারতেছি। এই যে এখান থেকে 3টা আর্টবোর্ড নিতে পারলাম। আবার এইটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে, এটাকে সিলেক্ট করে ডিলিট করলে এটা ডিলিট হয়ে যাবে। সো এরকম ভাবে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। এরপর আমাদের এই যে আর্টবোর্ড টুলটা সিলেক্ট করার পর উপরে লম্বা একটা অপশন দেখতে পারবেন। সো এক্ষেত্রে দেখেন এখানে আর্টবোর্ড, এখানে আছে কাস্টম, কাস্টমের পাশে একটা অ্যারো আছে। এই অ্যারোতে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে অনেক ধরনের অপশন চলে আসছে। লেটার আছে, লিগাল আছে, তারপর A4 A3 B4 B3 আইফোন, বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকার আপনি এখান থেকে আর্টবোর্ডের সাইজগুলো দিতে পারবেন। তারপর এখান থেকে আপনি নিউ, এই যে প্লাস আইকনে ক্লিক করে নিউ একটা আর্টবোর্ড, আপনি যতবার ক্লিক করবেন ততবার কিন্তু নিউ আর্টবোর্ডগুলো ক্রিয়েট হবে। এখান থেকে প্লাস আইকনে যতবার ক্লিক করবেন ততবার আর্টবোর্ডগুলো ক্রিয়েট হবে। ওকে, আবার আপনি যদি ধরেন এখানে 2টা আর্টবোর্ড হয়ে গেছে, এখান থেকে যদি ডিলিটে প্রেস করেন এইটা ডিলিট করতে পারবেন। তারপর এখান থেকে আর্টবোর্ডের নামটা দিতে পারবেন। তারপর এখান থেকে বিভিন্ন আর্টবোর্ডের সাইজ, তারপর এখান থেকে অ্যালাইনমেন্ট করতে পারবেন আর্টবোর্ডের। ওকে, তাহলে আমরা প্রপারলি আর্টবোর্ডের বিষয়টা বুঝতে পারছি। তারপর আমাদের আছে হ্যান্ড টুল। হ্যান্ড টুলের কাজটা মূলত হচ্ছে আমরা কিবোর্ড থেকে আমাদের স্পেস বাটনটাকে প্রেস করে এই হ্যান্ড টুলটা আনতে পারি। এটার কিবোর্ড শর্টকাট কমানো হচ্ছে স্পেস। সো আমি এই হ্যান্ড টুল দিয়ে মূলত এই আর্টবোর্ডটাকে মুভ করতে পারি, বিভিন্ন জায়গায় এই আর্টবোর্ডটাকে আমি মুভ করতে পারি। হ্যান্ড টুলের মাধ্যমে আমি বিভিন্ন জায়গায় আর্টবোর্ডটাকে মুভ করতে পারি। তারপর আছে আমাদের জুম টুল। জুম টুল দিয়ে আমি যদি এখানে আমাদের জুমটা প্লাস আছে, আমি যদি এখানে একটা ক্লিক করি দেখেন আমার এটা অনেকটা প্লাস হয়ে গেছে। আবার যদি অল্ট্রা ধরে একটা ক্লিক করি এটা মাইনাস। এই যে অল্ট্রা ধরার প্রয়োজন নাই, অল্ট্রা ধরলে আমাদের মাইনাস হবে, দেন অল্ট্রা ছেড়ে দিলে আমাদের প্লাস হবে। অল্ট্রা ধরে ক্লিক করলে আর্টবোর্ডটা মাইনাস হবে, দেন অল্ট্রা ছেড়ে জুম করলে আমাদের এটা প্লাস হবে। সো এই যে জুমের কাজটা আমরা কিবোর্ড থেকে জুম টুল না নিয়ে অল্ট্রা ধরে মাউজের স্ক্রল হুইল করলে, স্ক্রল আপ ডাউন করলে আমাদের এইটা কিন্তু বড় ছোট হবে আর্টবোর্ড। ওকে, সো আশা করি আপনারা টুলসের কাজগুলো মোটামুটি বুঝতে পারছেন। এখন আমাদের এখানে আছে হচ্ছে ফিল অ্যান্ড স্ট্রোক। আমরা এইটাকে বলি ফিল কালার, দেন এইটাকে বলি স্ট্রোক কালার। এখন এই দুইটার কাজটা আসলে কি? সো এই দুইটার কাজটা হচ্ছে, ধরেন আপনার এখানে একটা শেপ নিলেন, হ্যাঁ, এখানে একটা শেপ নেওয়ার পর এখন আপনার এইটা আছে ফিল কালারে, এখন এইটা আপনার ফিল কালার আছে। আপনি যদি এখন এই স্ট্রোকটাকে, এইটা দেখেন ফিলটা উপরে আছে, স্ট্রোকটাকে যদি উপরে রেখে আপনি যদি সারাদিনও ফিল কালার দেন সেক্ষেত্রে হবে, বাট আপনার এখান থেকে স্ট্রোক কালারটাও দিতে পারবেন। এই যে এখান থেকে আমরা ফিল কালারটা দিছি, বাট এখান থেকে আমি আবার স্ট্রোক কালার দিতে পারি। এই যে এখান থেকে স্ট্রোকটা চলে আসছে, এই যে ফিল কালার উপর আপনি যদি ডাবল ক্লিক করেন সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে এখান থেকেও কালারটা পিক করতে পারবো, অথবা এখান থেকে আমরা কালারটা দিতে পারবো। ওকে, এরপর হচ্ছে আমি যদি এইখানে কালারটা দিতে চাই সেক্ষেত্রে আমাদের এই যে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের স্ট্রোক কালার দিতে পারবো। সো আশা করি ফিল কালার এবং স্ট্রোক কালার বিষয়টা বুঝতে পারতেছেন। ওকে, ধরেন এখন আপনার স্ট্রোকটাকে অফ করতে হবে, সেক্ষেত্রে আপনি যদি এখানে নানে ক্লিক করলেন সেক্ষেত্রে দেখেন আপনার ফিল কালারটা চলে গেছে। আপনার যদি স্ট্রোকটাকে অফ করতে হয় সেক্ষেত্রে আপনার আগে এই স্ট্রোকের উপর ক্লিক করে স্ট্রোকটাকে ফিলের উপরে নিয়ে আসতে হবে, তারপর নানে ক্লিক করলে আমাদের স্ট্রোকটা কালারটা অফ হয়ে গেছে। ওকে, আশা করি এখান থেকে আপনারা প্রপারলি একটা ধারণা পেয়ে গেছেন টুল থেকে এই পর্যন্ত কিভাবে কি করতে হয়। ওকে, তাহলে আমাদের এখান থেকে টুলসের কাজগুলো মোটামুটি শেষ। এখন আমরা চলে যাব এখানে মেনু বার এন্ড কন্ট্রোল প্যানেলের কোনটার কি কাজ।
ওকে, আমাদের মেনু বারে ফার্স্টে আমরা পেয়ে যাব ফাইল, দেন এখান থেকে হচ্ছে নিউতে ক্লিক করে আমরা নিউ একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি। এখান থেকে আমরা নিউ একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে নিউ ফর্ম টেমপ্লেট, আমরা এখান থেকে আমাদের এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ডিফল্ট বিভিন্ন ধরনের টেমপ্লেট পেয়ে যাব, যেমন ব্যানার অ্যাড, তারপর ব্যানারের সিডি কেস, তারপর বিজনেস কার্ডের বিভিন্ন ধরনের আমরা এরকম টেমপ্লেট পেয়ে যাব। হচ্ছে এখান থেকে যদি ফাইল থেকে আমরা নিউ টেমপ্লেটে ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের ইলাস্ট্রেটরের ডিফল্ট আমরা টেমপ্লেটগুলো পেয়ে যাব। তারপরে আছে আমাদের ওপেন, আমরা যদি কোনো কাজ করে থাকি, রিসেন্ট কোনো কাজ করে থাকি, সেই ফাইলটাকে সেভ করে রেখেছি, সেক্ষেত্রে আমরা যদি ওপেনে ক্লিক করি, সেক্ষেত্রে আমরা ধরেন আমার এখানে একটা কাজ করা আছে, আমি এখান থেকে একটা কাজ যদি ওপেন করি, সেক্ষেত্রে আমাদের সেই রিসেন্টের ফাইলগুলো আমরা আমাদের ডিস্ক থেকে ওপেন করতে পারবো। তারপর রয়েছে আমাদের ওপেন রিসেন্ট ফাইল। সো আপনি যেই কাজগুলো করছেন ওইগুলো আপনি যদি ওপেন করতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে ওপেন রিসেন্ট ফাইলে গিয়ে আপনি দেখতে পারবেন আপনি কোন ধরনের কাজগুলো আগে করছেন। ধরেন আমি এখান থেকে করছি আইকন 61, বা এইটা যদি আমি ওপেন করি, সেক্ষেত্রে আমাদের এটা কিন্তু ওপেন করতে পারতেছি ওপেন রিসেন্ট ফাইল থেকে। ওকে, তারপরে আমাদের রয়েছে ক্লোজ দিলে আমাদের এই ফাইলটা অলমোস্ট একেবারে ক্লোজ হয়ে যাবে। এখান থেকে আমি যদি নো দেই, তাহলে আমাদের ইলাস্ট্রেটরটা একেবারে ক্লোজ হয়ে যাবে। তারপর আমাদের আছে ক্লোজ অল দিলে আমাদের এখানে যতগুলো নিউ ডকুমেন্ট বা যতগুলো ফাইল আছে সবগুলো এখান থেকে ক্লোজ হয়ে যাবে, ক্লোজ অল দিলে। তারপর আমাদের আছে সেভের বিষয়টা, আগে আমাদের এই ফাইলটাকে সেভ করতে হবে। ধরেন এখান থেকে আমি এই ফাইলটাকে সেভ করার জন্য এখানে আমি একটা শেপ ক্রিয়েট করে নিলাম, এরপর আমি এই ফাইলটাকে সেভ করব। ওকে, এখন আমার এইটাকে সেভ করার জন্য আমি চলে যাব ফাইলে, দেন এখান থেকে সেভ অ্যাসে ক্লিক করে আমি এই ফাইলটাকে একটা লোকেশন সিলেক্ট করে দিতে হবে। আমি এখান থেকে লোকাল ডিস্ক জিটাকে সিলেক্ট করে অ্যান্ড ফাইলের নাম দিয়েছি অ্যাডোবি ইলাস্ট্রেটর বেসিক টু অ্যাডভান্স। সো তারপর এখান থেকে আমি সেভে ক্লিক করলাম, দেন এখান থেকে ডিফল্ট রেখে এখানে ওকে করে দিলাম। ওকে, সো এখন আমাদের এই ফাইলটা সেভ। এখন যদি এই ফাইলটাকে আমি ক্লোজ করে দিই, দেখেন এখন যদি আমি ক্লোজে ক্লিক করে এই ফাইলটাকে ক্লোজ করে দিলাম, এখন আমি এখান থেকে ফাইল থেকে এই যে ওপেনের কাজটা হচ্ছে আমি ফাইলটা ওপেন করতে পারবো। ওপেনে ক্লিক করে দেন আমার এখানে আমি কোথায় ফাইলটা সেভ করেছিলাম, এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর বেসিক টু অ্যাডভান্স, এই ফাইলটাকে সিলেক্ট করে দিই, ওপেনে ক্লিক করি, তাহলে আমাদের এই ফাইলটা ওপেন হয়ে গেছে। এখন আমাদের এখান থেকে সেভের কাজটা কি? সেভের কাজটা হচ্ছে, ধরেন আপনি এখান থেকে আরেকটা আরেকটা শেপ ক্রিয়েট করে নিলেন, এখন আপনি এই ফাইলটার ভিতরে পার্মানেন্টলি এই শেপটাকে সেভ করে রাখতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে যদি সেভে ক্লিক করেন, সেক্ষেত্রে আপনার এটা পার্মানেন্টলি সেভ হয়ে যাবে। ওকে, আশা করি সেভের বিষয়টা বুঝতে পারতেছেন। তারপরে আমাদের রয়েছে হচ্ছে সেভে কপি। ধরেন আপনি এই ফাইলটাকে আরেকটা কপি করতে চান, সেক্ষেত্রে এখান থেকে ফাইল থেকে সেভে কপিতে ক্লিক করলে আপনার এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর বেসিক টু অ্যাডভান্স কপি মানে এআই ফাইল আরেকটা আপনার কপি করতে পারবেন আপনি সেভে কপির মাধ্যমে। ওকে, তারপরে আমাদের যেই বিষয়গুলো আমরা কাজে লাগে সেই বিষয়গুলোই দেখব। ওকে, তারপর হচ্ছে আমাদের প্লেজের অপশনটাতে যদি আমি আসি, এখান থেকে প্লেজের অপশনটাতে যদি আসি, সেক্ষেত্রে ধরেন আমি এখান থেকে যদি একটা ইমেজ সিলেক্ট করে দেই, প্রিভিউ একটা ইমেজ, ধরেন আমি এখান থেকে একটা এই ইমেজটাকে সিলেক্ট করে আমি এখান থেকে দেখেন আমার মাউসের কার্সরের সাথে কিন্তু এই যে ইমেজটা চলে আসছে। এখন আপনি ড্র্যাগ করে আপনার প্লেস মতো এই ইমেজটা বসাতে পারবেন। ওকে, সো আশা করি বুঝতে পারতেছেন প্লেজের কাজটা কি। প্লেজের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ইমেজকে আমাদের প্লেস অনুযায়ী বসাতে পারবো। ওকে, তারপরে আমাদের রয়েছে এক্সপোর্ট অপশন। এখন আমাদের এই এক্সপোর্ট অপশনটা কিন্তু আমাদের মেইন। ধরেন আমি এখান থেকে একটা শেপ ক্রিয়েট করে নিলাম, দুইটা শেপ ক্রিয়েট করে নিব, দুইটা শেপ করে ক্রিয়েট করছি। এখন এটাকে আমি আমাদের ফাইলে জেপিজি আকারে এক্সপোর্ট করব। তার জন্য চলে যাব ফাইলে, দেন এখান থেকে চলে যাব এক্সপোর্ট, দেন এখান থেকে আছে এক্সপোর্ট অ্যাজে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের লোকেশনটা সিলেক্ট করে দিব। দেন এই যে আমাদের নামটা চলে আসছে অ্যাডোবি ইলাস্ট্রেটর বেসিক টু অ্যাডভান্স, আর এখান থেকে চলে আসছে জেপিজি। এই যে জেপিজির এই জায়গা থেকে আমরা বিভিন্ন ধরনের পেয়ে যাব, পিএনজি পাবো, এসবিজি পাবো, বিভিন্ন ধরনের সিএসএস পাবো, বিভিন্ন ধরনের। আমরা ডিফল্ট হচ্ছে জেপিজিটি সিলেক্ট করে এখান থেকে ইউজ আর্টবোর্ডটাকে টিকমার্ক করে এখান থেকে এক্সপোর্ট করে দিলাম। দেন এইটাকে সবকিছু রেখে এইরকম ডিফল্ট, দেন আপনারা হাই রেজলিউশনে রাখার জন্য এখান থেকে 300 পিপিআই রেখে করতে পারেন। দেন আমি 72 পিপিআই রেখে এখান থেকে ওকে করে দিলাম। তারপর আমি যদি আমার ডিস্কে যাই, এখান থেকে দেখতে পারবেন হচ্ছে গিয়া লোকাল ডিস্ক এইসে আমি যেখানে ফাইলটা জিতে সেভ করছিলাম, সেখানে আমার এই ডিজাইনটা হচ্ছে আমার জেপিজি আকারে কিন্তু সেভ হয়ে গেছে। ওকে, আশা করি এক্সপোর্টের বিষয়টা বুঝতে পারতেছেন। তারপর হচ্ছে ফাইল থেকে আমাদের আছে এই যে প্যাকেজ অ্যান্ড ডকুমেন্ট সেটআপ, এগুলো আপনারা আস্তে আস্তে কাজ করতে করতে বুঝে যাবেন। ওকে, তারপর আমার যেইগুলো আমাদের প্রয়োজন আমি সেইগুলো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সেইগুলো শিখিয়ে দেবো। ওকে, তারপর আমাদের আছে ইডিটের অপশন, এইগুলো দেখেন সবগুলো কিন্তু হাইড হয়ে আছে।
বর্তমানে কিন্তু এখান থেকে আন্ডো ক্লিয়ার থেকে এখানে সবগুলো কি হয়েছে, হাইট হয়ে আছে। এখন আমার এইগুলো শো করার জন্য হচ্ছে আমি ধরেন এখান থেকে ফার্স্টে একটা শেপ নিলাম। হ্যাঁ, ফার্স্টে একটা শেপ নেওয়ার পর আমি যদি ইডিটে ক্লিক করি, ইডিটে ক্লিক করার পর এখানে আমি একটা অপশন পাবো হচ্ছে কাট। কাট কাট মানে আমরা সবাই জানি হচ্ছে কন্ট্রোল এক্স দিলে আমাদের এইটা হচ্ছে কাট হয়ে যাবে। আমি যদি কন্ট্রোল জেড দেই, আবার যদি এই যে এখন যদি এইটাকে আমি একেবারে কাট করতে যাই, সেক্ষেত্রে হচ্ছে আমি এখান থেকে যদি কন্ট্রোল এক্সপ্রেস করি সেক্ষেত্রে এটা কাট হয়ে গেছে। দেন যদি কিবোর্ড থেকে কন্ট্রোল বি প্রেস করি সেক্ষেত্রে এটা পেস্ট হয়ে গেছে। সো আমরা সবাই জানি আসলে কাটের কাজটা কি। তারপর আমাদের আছে কপি। আমরা সবাই জানি যে এই শেপটা এখন একটা কপি হয়েছে, আমি যদি এখান থেকে আবার এডিট থেকে পেস্ট করে দেই সেক্ষেত্রে এটা আমার আর একটা পেস্ট হয়ে যাবে। ওকে, এখন ধরেন আমার এখানে দুইটা শেপ আছে, এখান থেকে আমার অলমোস্ট দুইটা শেপ আছে। রেড কালার শেপটা নিচে, গ্রিন কালার শেপটা উপরে। এখন আমার হচ্ছে এখান থেকে রেড কালার শেপটা আমি চাচ্ছি যে উপরে আনবো। তার জন্য রেড কালার শেপটাকে সিলেক্ট করলাম, চলে গেলাম এডিট, এখান থেকে পেস্ট ইন ফন্ট দিলে আমার এই যে এখান থেকে হচ্ছে পেস্ট ইন ফন্ট, মানে আমি যদি একটা কপি করি সেক্ষেত্রে আমার সেটা উপরে পেস্ট হবে। এখন এইটাকে আমার উপরে আনার জন্য আমি চলে যাব এডিট, এখান থেকে হচ্ছে ধরেন আমি পেস্ট ইন প্লেস, তারপরে আমার এইটাকে হচ্ছে একটা কপি করা ছিল যার কারণে এটা প্লেস হয়ে গেছে। তারপর ধরেন আমি এইটাকে ডিলিট করে দিলাম, এইটাকে সিলেক্ট করলাম। তারপর হচ্ছে আমি এখান থেকে এডিট থেকে যদি পেস্ট ইন ফন্ট দেই, এইটার উপরে আরেকটা শেপ ক্রিয়েট হবে। এই যে এখান থেকে কালারটা আমি গ্রিন দিলাম। তারপর হচ্ছে আবার যদি আমি এইটাকে সিলেক্ট করে এখান থেকে এডিট থেকে পেস্ট ইন হচ্ছে দেখেন পেস্ট ইন ব্যাক দেই, তাহলে এইটার নিচে আবার একটা রেড কালার শেপ চলে আসছে, দেখছেন? সো এখান থেকে আপনারা এই বিষয়গুলো একটু ভালোভাবে দেখে নেবেন, তাহলে আপনারা আশা করি এই বিষয়গুলো বুঝতে পারবেন। ওকে, এই বিষয়গুলো বুঝতে পারবেন। তারপর আমাদের আছে অবজেক্ট। মূলত আমাদের অবজেক্ট থেকে বিভিন্ন ধরনের কাজগুলো আমরা করে থাকি। অবজেক্টের বিষয়টা আমাদের অনেক একটা ইম্পর্টেন্ট। অবজেক্টের বিষয়টাতে আমাদের আছে এখান থেকে অবজেক্টের বিষয় আছে ধরেন ট্রান্সফর্ম, অ্যালাইন, ডিস্ট্রিবিউট, গ্রুপ, আনগ্রুপ। আশা করি আমরা গ্রুপের কাজটা ফার্স্টে দেখেছি, আনগ্রুপের কাজটাও দেখেছি। রাইট ক্লিক করে আমরা আনগ্রুপ করতে পারি। যে ধরেন আমি এখান থেকে একটা শেপ ক্রিয়েট করলাম, তারপর হচ্ছে এইটাকে অল্ট্রা ধরে ধরে কপি করে আমি এখান থেকে এটাকে রাইট ক্লিক করে গ্রুপ করতে পারছি, অথবা এখান থেকে অবজেক্ট থেকে ওই যে গ্রুপ, এখান থেকে আনগ্রুপ দিলে আমাদের এটা আনগ্রুপ হয়ে গেছে। এই যে এইগুলো আনগ্রুপ হয়ে গেছে। ওকে, তারপর আমাদের আছে অবজেক্ট থেকে লক। আমি ধরেন এই শেপটাকে যদি লক করতে চাই সেক্ষেত্রে যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল 2 প্রেস করি, অথবা অবজেক্ট থেকে যদি এখান থেকে লক, তারপর যে এই যে সিলেকশনে ক্লিক করি সেক্ষেত্রে আমার এটা লক হয়ে গেছে, এটাকে আর আমি সিলেক্ট করতে পারবো না। এটাকে আনলক করার জন্য চলে যাব অবজেক্টে, এখান থেকে আনলক অলে ক্লিক করলে এটা আবার আনলক হয়ে যাবে। ওকে, আশা করি এই বিষয়গুলো প্রপারলি বুঝতে পারতেছেন। দেন আমি আবার একটু পরিচয় করে দিই। এখানে আমাদের আছে টাইপ। টাইপ থেকে আমরা বিভিন্ন ধরনের ফন্ট, তারপরে সাইজ, গ্রাফিক্যাল, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ফন্ট, তারপরে এইরকম আমরা বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাব। টাইপ থেকে বিভিন্ন ধরনের কিছু পেয়ে যাব। দেন সিলেক্ট থেকে আমরা এখান থেকে নেম, অবজেক্ট এগুলো পেয়ে যাব। ইফেক্ট থেকে হচ্ছে আমরা এগুলো পেয়ে যাব। তারপর ভিউ থেকে এইখানে অনেক অপশন পেয়ে যাব। উইন্ডো থেকে পেয়ে যাব। দেন হেল্প থেকে পেয়ে যাব। ওকে, আপনাদের এই অপশনগুলোর বিষয়টা আমি প্রপারলি একটা ধারণা দিব। আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য, তাহলে আমরা নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আসব। তারপর আমাদের এখানে আরও এই বিষয়গুলো আমরা নেক্সটে নিয়ে আসবো। আশা করি আজকের ভিডিওটি দেখলে আপনি একেবারে বেসিক থেকে এই টুলসের কাজগুলো অবশ্যই প্রপারলি করতে পারবেন। এবং আপনারা কমেন্ট করে জানাবেন যদি আপনাদের এই ধরনের কাজগুলো শিখতে হয় এবং প্রফেশনাল লেভেলে আপনাদের প্রজেক্ট এবং লোগো থেকে বিজনেস কার্ড থেকে শুরু করে এইগুলো থেকে আপনারা যদি শিখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।